হ্যালো স্টুডেন্ট, দেখো আমি তোমাদের প্রদীপ স্যার। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 মাধ্যমিক 2026। আজকে তোমাদের মডেল কোয়েশ্চেন পেপার 3 নম্বর সেটটা করাবো। তো চলো আমরা দেরি করব না, তাড়াতাড়ি করে আমরা প্রশ্নগুলোতে চলে যাই। তো দেখো একের প্রশ্নগুলো করাবো। একের প্রশ্নগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো দেখো এক নম্বর প্রশ্নটা আমাদের বলছে এখানে এর মূলধন বি এর মূলধনের 2/1/2 গুণ হলে, মানে এটা হচ্ছে আড়াই গুণ যাকে বলা হয়, হলে বি ও এ এর লভ্যাংশ বন্টনের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। এখানে দেখো এর মূলধনটা বি এর মূলধনের এত গুণ বলেছে। তাহলে প্রথমে আমাদের বি এর মূলধনটা ধরে নিতে হবে। তাহলে আমরা প্রথমে বি এর মূলধনটা ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে। তো দেখো বি এর মূলধনটাকে আমরা নিয়ে নেব এক্স। বি এর মূলধন যদি এক্স হয় তাহলে এ এর মূলধন কত হবে, যে বলেছে বি এর মূলধনের মানে এক্সের, তাহলে এক্সের 2 পূর্ণ, ঠিক আছে, যে 2 পূর্ণ 1/2। তো এটা যদি আমরা পূর্ণ সংখ্যা ভেঙে নিই তারপর তো হবে 2 দিয়ে 4, 4 1 5, তাহলে 5/2 হয়ে যাবে আমাদের, তাহলে 5/2, ঠিক আছে। তো এটা হবে এর মূলধনটা। এটা যদি সরল করে নাও এখানে, এটা 5x/2 পেয়ে যাবো। তার আমাদের দেখো বি এর মূলধনটা এক্স এবং এ এর মূলধনটা পেয়ে গেলাম 5x/2। আমাদের এখানে বলেছে বি ও এর লভ্যাংশের বন্টনের অনুপাত, বি আগে বলেছে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বলে রাখবো একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে লভ্যাংশ অনুপাত। তাহলে আমরা এখানে বি ইজ টু এ যদি করি, ঠিক আছে, যেহেতু এখানে বি আগে বলেছে, ঠিক আছে, তা দেখো কত হবে। তাহলে বি হচ্ছে, দেখো বি এর যে মূলধনটা 5x/2 ইজ টু, এটা হচ্ছে আমাদের, সরি এটা বি, আমাদের বি এর মূলধনটা এক্স আছে, তা আগে এক্স দিতে হবে, এটা একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে। তা আমরা আগে এক্স দিব, তারপরে বি এর মূলধনটা দিব, আমরা এ এর মূলধনটা দিব। এই যে এ এর মূলধনটা আছে আমাদের কত, 5x/2। তো এখানে লিখবো আমরা 5x/2। তো এখানে আমরা লঘিষ্ঠ করে নেব। এটা হচ্ছে দেখো মূলধনের অনুপাত। তোমাদের যেটা বললাম যে একই সময়ের ক্ষেত্রে মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে লভ্যাংশ অনুপাত। তাহলে এই অনুপাতটাই পাবো আমরা, লভ্যাংশ অনুপাত। চলো সরল করে নিই আমরা। এখানে যদি সরলটা করি দেখো, তো এটা পেয়ে যাবো আমরা, দেখো এক্স কেটে যাবে, তাহলে 1:5 5/2। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমরা কত পাবো। তাহলে এখানে যেহেতু 2 দিয়ে গুণ করে দাও পূর্ণ সংখ্যা চলে আসবে, তো 2 দিয়ে গুণ করে দেখো 2 চলে আসবে এটা এখানে, আর এখানে 5 পেয়ে যাবো। তা দেখো এই যে বি এবং এ এর যে লভ্যাংশ যে বন্টন হবে কত, 2:5 অনুপাতে। তো 2:5 দেখো আমাদের কোথায় আছে, আমাদের বি নাম্বার অপশানে আছে। তাহলে অ্যান্সারটা আমাদের হয়ে যাবে বি নাম্বার। এবার আমরা চলে যাব 2 নাম্বার প্রশ্নে। দেখো 2 নাম্বার প্রশ্নটা আমাদের বলছে এখানে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলেছে কোনটি হবে। দ্বিঘাত সমীকরণের বীজ বলে দিয়েছে। তা দেখো আমরা অঙ্কটাকে এভাবে করব, দ্বিঘাত সমীকরণটাকে একটু সাজিয়ে নিই আমরা। সাজিয়ে নিলে পরে আমরা বুঝতে পারবো যে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কী কী হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো আমরা যদি দ্বিঘাত সমীকরণটাকে সাজিয়ে নিই, তাহলে আমরা এখানে এ দিয়ে যদি গুণ করে দিই, লক্ষ্য করো কত হবে সমীকরণটাকে। তো এ দিয়ে গুণ করলে তো এ তো কেটে যাবে, তাহলে আমাদের এখানে হয়ে যাবে s² মাইনাস, আর এখানে এ দিয়ে গুণ করছি, তাহলে আমাদের দেখো তো এখানে হবে AB প্লাস, এটা হয়ে যাবে AC, তাই না। এ দিয়ে যদি গুণ করেছি, আর বাইরে এক্স আছে প্লাস, আর এখানে দেখো এখানে এ দিয়ে গুণ করলে আমাদের আসবে দেখো A² BC হবে। তাহলে আমরা এখানে করব একবার AB করলাম আর একবার করলাম আমরা AC করে দিলাম, যদি এ দুটো হবে এখানে, দেখো এ দুটো আছে, তো এ দিয়ে গুণ করে আমরা দেখো সমীকরণটাকে এভাবে পাবো। আর এদিকে 0-র সঙ্গে যদি গুণ করো এ, তাহলে আমাদের কত হবে, 0ই হবে। তাহলে এ দিয়ে আমরা গুণ করে দিলাম, এভাবে দ্বিঘাত সমীকরণটা চলে আসলো। দেখো এই যে দ্বিঘাত সমীকরণ আমরা সাজালাম না, তো এখান থেকেই আমরা দেখেই বলে দিব যে বীজ দুটি কী কী হবে। দেখো একটি দ্বিঘাত সমীকরণ যে হয়, দুটি বীজ যদি জানা থাকে, তো s² মাইনাস বীজদের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদের গুণফল ইজিক্যাল 0, এভাবে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়। বীজদের যোগফল এটা দেখো, আর এটা হচ্ছে বীজদের গুণফল। তো এটা বীজদের যোগফল যদি হয় তাহলে বীজ দুটি কী কী হবে, AB আর AC, একটা বীজ আছে দেখো, একটা AB একটা AC। তো আমরা কিন্তু বীজ দুটি পেয়ে গেছি, AB ও AC। তাহলে AB ও AC দেখো অপশানে কত নম্বর আছে, সেটা আছে আমাদের সি নাম্বার অপশানে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের সি নাম্বার। চলে যাবো আমরা 3 নাম্বার প্রশ্নে। দেখো 3-এর প্রশ্নটা আমাদের বলেছে দুটি সদৃশ্য ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ ABC ও ত্রিভুজ PQR। এই ত্রিভুজের AB = PQ = 3:5 হলে ত্রিভুজ ABC = ত্রিভুজ PQR কত হবে। দুটি ত্রিভুজের অনুপাত আমাদের বের করতে বলেছে। আচ্ছা, সদৃশ্য ত্রিভুজের আমাদের যে সূত্র আছে, ধর্ম, সেগুলো আমাদের জানতে হবে।
তখনই আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো দুটি ত্রিভুজ আছে, এই যে সদৃশ্য বলে দিয়েছে, তাহলে এখানে দেখো, তো এখানে তোমাদের জানতে হবে যেটা দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা, মানে ত্রিভুজ ABC বাই ত্রিভুজ PQR, এই যে এদের যে ক্ষেত্রফলের অনুপাতটা হবে সেই দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। তো অনুরূপ বাহু বলতে দেখো এখানে এই দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে এখানে AB এবং PQ এই দুটো বাহু কিন্তু অনুরূপ বাহু হবে। তাহলে এখানে AB তার স্কোয়ার বাই PQ তার স্কোয়ার, এটা আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, এই যে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহু এগুলো। তাহলে এই যে দেখো দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সমান সমান হবে সেই সদৃশ্য ত্রিভুজের দুটির অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে একটু সরল করি আমরা, এটাকে আমরা AB বাই PQ এটা করতে পারবো তার হোল স্কোয়ার। আর এখানে দেখো আমাদের AB বাই PQ দেখো আমাদের 3/5 এই যে অনুপাত থেকে আমরা এখানে বলতে পারবো। তাহলে AB বাই PQ এর মানটা 3/5 আছে, তাহলে এখানে আমরা পুট করে দিব 3/5 তার হোল স্কোয়ার। এটাকে সরল করে নিই, এটা আমরা সরল করে পেয়ে যাবো 9, এটা 25 পেয়ে যাবো। তা দেখো তো অনুপাতটা কিন্তু আমরা পেয়ে গেছি, কত হবে অনুপাতটা হবে 9:25। এই যে আমাদের বলেছিল যে দুটি ত্রিভুজের অনুপাত সেটা পেয়ে গেছি 9:25। দেখো আমাদের অপশান A নাম্বার আছে, তো অ্যান্সার আমাদের A নাম্বার। এবার চলে যাবো আমরা 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে sin θ -30 ডিগ্রি সমান সমান √3/2 হলে sec θ/2 এর মানটা বের করতে বলেছে। তা আমরা এই সমীকরণ থেকে থিতার মানটা কিন্তু বের করতে পারবো। দেখো সহজে আমরা মানটা বের করে নিচ্ছি, তোমাদের আমি এখানে দেখিয়ে দেবো। দেখো এখানে আমাদের দেখো sin θ -30 ডিগ্রি আছে, আর ডান দিকে আছে √3/2। দেখো √3/2 সাইন দিয়ে যদি মানটা বলি এটা sin 60 ডিগ্রির মান, তাহলে এখানে আমরা দেখো √3/2 এর জায়গায় আমরা লিখতে পারবো sin 60 ডিগ্রি। এবার উভয় পক্ষে সাইন ভ্যানিশ করলে আমরা পেয়ে যাবো θ -30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। তাহলে এখান থেকে থিতার মানটা দেখো কত পাবো, 30 ডিগ্রিটাকে ডান দিকে নিয়ে যাও, তাহলে এটা দেখো যোগ হয়ে যাবে আমাদের, তো এটা পেয়ে যাবো আমরা 90 ডিগ্রি, তাই না, 90 ডিগ্রি। থিতার মান পেয়ে গেলাম 90 ডিগ্রি। আমাদের এখানে sec θ/2 এর মানটা দরকার, তা থিতার জায়গায় আমরা বসিয়ে দেবো 90°/2 আছে, যদি কাটাকাটি করো পেয়ে যাবো 45 ডিগ্রি। তাহলে দেখো sec 45 ডিগ্রির মানটা আমাদের জানতে হবে, তো sec 45 ডিগ্রির মান হয় √2। এই যে দেখো √2, তো আমরা পেয়ে গেছি অ্যান্সারটা √2। তো দেখো √2 আমাদের কত নম্বর অপশানে আছে, C নাম্বার অপশানে আছে, অ্যান্সারটা আমাদের C নাম্বার। এরপরে আমরা চলে যাব 5 নাম্বার প্রশ্নে। 5 নাম্বার প্রশ্নটা বলেছে দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের কী হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতা আমরা ধরে নিব। তো দেখো অঙ্কটা আমাদের এভাবে হবে, আমরা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ আমরা R ধরে নিলাম এবং উচ্চতা H ধরে নিলাম। তাহলে এভাবে ব্যাসার্ধ আর উচ্চতা H ধরে আমরা চোঙের যে বক্রতলের ক্ষেত্রফল, তাই না, তার সূত্রটা যদি আমরা জানি, তো চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা 2πr/h, এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখতে হবে, 2πr/h। বক্রতল বলতে পার্শ্বতল চোঙে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে আমাদের ব্যাসার্ধ অর্ধেক করবে, তাহলে ব্যাসার্ধ অর্ধেক মানে আমাদের r/2 হয়ে যাবে ব্যাসার্ধ, আর উচ্চতা দেখো দ্বিগুণ করবে, তাহলে উচ্চতা হবে আমাদের 2h, তাই না। তাই এইভাবে এখন ব্যাসার্ধ উচ্চতা হলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে চলো দেখি, 2π, r এর জায়গায় বসাবো এখন r/2, আর h এর জায়গায় বসাবো 2h। এখানে যদি আমরা 2 দিয়ে কেটে দিই তাহলে দেখো আমাদের কীভাবে দাঁড়াচ্ছে ফিগারটা, তাহলে 2 দিয়ে কেটে দিলে পরে সমান সমান 2πr/h, মানে আগের মতোই আমাদের চলে আসছে। তাহলে লক্ষ্য করো আমরা যেটা পেলাম এখানে, যে যদি কোনো লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ অর্ধেক এবং উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে সেই চোঙের বক্রতলের ক্ষেত্রফল পূর্বের ক্ষেত্রফলের সঙ্গে কিন্তু সমান হয়ে যাচ্ছে। অ্যান্সারটা হবে আমাদের A নাম্বার, সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 6 নাম্বার প্রশ্ন চলে যাব। দেখো 6 নাম্বার প্রশ্নটা তোমাদের আমি বলবো যে এই যে প্রশ্নটা তোমাদের কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে, তো কোথায় করা হয়েছে আমি তোমাদের বলে দিই। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 546 পাতার স্কুল 1 নাম্বার যে প্রথম স্কুলটা দিয়েছি, ঠিক আছে, সেখানে দেখবো 1-এর 6 অঙ্কটা আছে।
তো সেখানে গিয়ে তোমরা অঙ্কটা দেখে নেবা। আমরা চলে যাব 2-এর প্রশ্নগুলোতে। 2-এর 1-এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলছে 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে, মানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সুদ আসল। তাহলে বার্ষিক সরল সুদের হারটা আমাদের বের করতে বলেছে, 8টা চেয়েছে। তাহলে আমাদের দেখো এখানে অনুপাত থেকে আমরা ধরে নিতে পারবো আসল কত, আসলকে আমরা পি বলি। তাহলে এখানে আসলটা আমাদের দেখো অনুপাত থেকে বলবো আসল 25, তো আমরা বলে দেবো আসল হচ্ছে 25x। আর সুদ আসল সুদ আসলটা এখানে দেখো 26 থেকে আমরা ধরে নেব 26x। আসল আর সুদ আসল জানা থাকলে আমরা সুদ পেয়ে যাই, সুদ আসল থেকে আসলটা বাদ দিব, সুদ আসল হচ্ছে 26x আর আসল হচ্ছে আমাদের 25x। তো এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা x, আমরা সুদ পেয়ে গেলাম। চলো আমরা সূত্র অ্যাপ্লাই করি, সরল সুদের সূত্র। তাহলে আমরা জানি সুদ সমান সমান মানে আই সমান সমান, আইকে সুদ বলা হয়, তাহলে আই সমান সমান পিটি আর বাই 100। এটা হচ্ছে সরল সুদের সূত্র, যেখানে আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে বার্ষিক সুদের হার বাই 100। ঠিক আছে, চলো এখানে আমরা মানগুলো পুট করে দিই। আমরা দেখো আয়ের মান সুদ যেটা পেলাম x, আর আসল পি আমাদের দেওয়া আছে 25x, আমরা যেটা পেয়েছি 25x। আর সময় দেখো এখানে সময়টা আমরা বার্ষিক বলতে সময়টা আমরা 1 বছর নিয়ে নেব, সময় যখন দেওয়া থাকবে না তো বার্ষিক অনুযায়ী 1 বছর সময় আমরা ধরে নেব। তো সময়টা আমরা নিলাম 1 বছর। আর এখানে আরের মানটা আমাদের বের হবে, আর নিচে আমাদের আছে 100। তাহলে সরল করে আমরা কার মানটা পাবো, আরের মানটা পাবো। এক্স কেটে দিলাম, এখানে 1 দাঁড়িয়ে গেল, 25 4 100। এখানে যদি বর্জগুণ করে দিই দেখো এই 4 × 4, তারের মানটা আমরা 4 পেয়ে যাবো। তাহলে আর সমান সমান 4 বলতে 4%, যেহেতু সুদের হার শতকরায় দেওয়া থাকে। ঠিক আছে, তো দেখো আমরা বার্ষিক সুদের হারটা পেয়ে গেলাম 4%, এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা এখানে তোমাদের এই যে শূন্যস্থানে যেখানে বলেছি কত হবে বার্ষিক সুদের হারটা, এখানে লিখে দিই 4%। এবার আমরা চলে যাব 2-এর 2 নম্বর প্রশ্নটা। 2-এর প্রশ্ন দেখো এক্স ভেরিয়েন্স দেওয়া আছে y⁵2 যদি হয় তাহলে y ভেরিয়েন্স কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। খুব সহজে বেরিয়ে আসবে। দেখো আমরা প্রথমে ভেদ তুলে দিব। তো আমরা যদি দেখো ভেদ তুলে দিই তাহলে এক্স সমান সমান কে ইন্টু y⁵2। এই যে দেখো এভাবে হবে। এখানে কে এর পরিচয় তোমরা বলবা, যেখানে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা আমাদের দেখো ওয়াই ভেরিয়েন্স বলেছে, তার ওয়াইয়ের মানটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে ওয়াইয়ের মানটা যদি আমরা বের করি তা দেখো তো আমরা আগে ওয়াই লিখলাম, ওয়াই পাওয়ারে আছে 3/2, আর এদিকে দেখো 1/k ইন্টু এক্স চলে আসবে, এভাবে হয়ে যাবে। এবার দেখো আমরা যদি ওয়াইয়ের মানটা বের করতে চাই এখান থেকে, তাহলে পাওয়ারটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। পাওয়ারকে যদি ডান দিকে নিয়ে আসো তো 1/k ছিল ইন্টু এক্স। তোমাদের বলে দিই এখানে, ঠিক আছে, বা দিককার পাওয়ারটা যদি ডান দিকে নিয়ে আসো তো পাওয়ারটাকে উল্টে দিবা, সেটা হবে আমাদের 2/3। ওকে, আচ্ছা ওয়াই সমান সমান তাহলে পাওয়ারটা দুজনের উপর পড়বে 1/k, এরপর পাওয়ার পড়ে যাবে 2/3, আর এখানে এক্সের পর পাওয়ার পড়বে 2/3। ঠিক আছে, আচ্ছা এই যে আছে দেখো ওয়াই সমান সমান এই যে বড় যে ধ্রুবকটা আছে এই ধ্রুবকটাকে আমরা ছোট এন ধ্রুবক নিয়ে নিলাম, আর এখানে এক্সের পাওয়ারে 2/3। এবার লক্ষ্য করো আমাদের এখানে যে সমান সমান এবং ধ্রুবক এটা অশূন্য ধ্রুবক এনটা, তা সমান সমান ধ্রুবক উঠিয়ে আমরা ভেরিয়েন্স নিয়ে আসতে পারবো। মানে ভেদকে আমরা ভেরিয়েন্স বলবো, ভেদের ইংরেজি ভেরিয়েশন, সেই ভেরিয়েশন থেকে আমরা সংক্ষেপে ভেরিয়েন্স বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাহলে ওয়াই ভেরিয়েন্স কত হবে আমাদের x⁵2/3। এই যে দেখো অ্যান্সার চলে এসেছে। আমাদের যে বলেছিল ওয়াই ভেরিয়েন্স কত হবে, তাহলে ওয়াই ভেরিয়েন্স হবে এক্সের পাওয়ারে 2/3, পাওয়ারটা এই যে উল্টে গেছে। ওকে, এটা আমাদের অ্যান্সার হবে। এবার আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলে কী বলেছে দেখো, আমাদের এখানে বলেছে কোনো বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র একটি কী হবে। আচ্ছা বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র, তা দেখো তো আমাদের ছবিটা কীরকম হবে। আমি তোমাদের যে ছবিটা দেখাই, তাহলে আমরা প্রথমে কী করব, আমরা আগে একটা আয়তক্ষেত্র মানে যদি তৈরি করি। এই যে দেখো আয়তক্ষেত্রটা এখানে বর্গক্ষেত্র হবে, তোমাদের আগেই বলে দিই। তা আমি একটা বর্গক্ষেত্রই আঁকলাম, তারপরে এই যে এই বর্গক্ষেত্রের ভিতরে আমি একটা বৃত্ত তৈরি করে দিলাম। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা বাহুকে টাচ করবে। হ্যাঁ, তো এটা কি বলা হয় দেখো, কোনো বৃত্তের পরিলিখিত বৃত্তকে ঘিরে যে আয়তক্ষেত্র, তাই একেই বলা হয় বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র। তা বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র দেখো লক্ষ্য করো এখানে আমাদের এই যে বলি এটাতে ব্যাস
এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও, এটা আর, ঠিক আছে। এটা যদি এ বি হয়, এ বি, এটা যদি আমাদের পি কিউ হয়, এটা পি কিউ। তা দেখো এ বিটা কত, এ বি হবে আমাদের, যে বলি এ বিটা হচ্ছে ব্যাস 2r, আর এ বি সমান সমান পি কিউ, পি কিউটা আমাদের কত হবে 2r। তা দেখো আমাদের এ বিটা আমাদের ব্যাস বলে, দেখো এ বি এবং পি কিউ সমান, তাহলে এখানে পি কিউটা হবে কত 2r হয়ে যাবে। এদিকে যদি বলি আমরা, এই যে এদিকে এটাকে যদি বলি আমরা এস টি, তো এস টি কত হবে, এস টি হবে, এস টি হচ্ছে ব্যাস 2r হয়ে যাবে আমাদের। তাহলে যে এস টি হচ্ছে আমাদের কত, এদিকে যদি আমরা নাম দিয়ে দিই, এটা ধরো আমরা ডি নাম দিয়ে দিলাম, ওকে। পিডি, তো পিডি কত হবে, পিডি হবে 2r, তাহলে আমরা পিডি পেয়ে যাব 2r। তা লক্ষ্য করো আমরা বাহুগুলো কিন্তু সমান পেয়ে যাচ্ছি এখানে, এটা বর্গক্ষেত্র বলেছিলাম 2r 2r, ঠিক আছে। কোনো আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহু সমান হলে সেই আয়তক্ষেত্রকে আমরা বর্গক্ষেত্র বলতে পারবো। তাহলে এখানে কিন্তু আয়তক্ষেত্রটা বর্গক্ষেত্র আছে, যেটা আমি এখানে বোঝাতে চাইছি তোমাদের, ঠিক আছে। তাহলে কোনো বৃত্তের পরিলিখিত আয়তক্ষেত্র কী দাঁড়াচ্ছে, এখানে একটি বর্গক্ষেত্র দাঁড়াচ্ছে। তাই অ্যান্সারটা কিন্তু আমাদের এখানে কী হবে, বর্গক্ষেত্র হয়ে যাবে, মানে বাহুগুলো কিন্তু সমান আসবে এখানে, ঠিক আছে। এই যে ব্যাস অনুযায়ী আমরা দেখালাম, তো এখানে আমরা লিখে দেবো বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র, এই যে আমাদের অ্যান্সারটা। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে এখানে cos 43 ডিগ্রি sin 47 ডিগ্রি প্লাস sin 43 ডিগ্রি cos 47 ডিগ্রি এর মান আমাদের বের করতে বলেছে। খুব সহজে মানটা বেরিয়ে আসবে আমাদের। এখানে যে অঙ্কটাতে পূরক কোণের সূত্র কাজে লাগবে। দেখো তোমাদের পূরক কোণের সূত্র আমি ব্যবহারটা দেখাবো। পূরক কোণ কি আগে আমাদের জানতে হবে, যে পূরক কোণ হচ্ছে দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তখন একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। আচ্ছা, তো এখানে দেখো 43 ডিগ্রি আর 47 ডিগ্রি এই দুটো কোণের যোগ করলে পরে আমরা দেখো 90 ডিগ্রি পাবো। তা দেখো আমরা কী করবো, এই 43 ডিগ্রি কোণটাকে চেঞ্জ করি। তাহলে আমরা এখানে cos 43 ডিগ্রি এই যে আছে না 43 ডিগ্রি, এর জায়গায় আমরা লিখবো 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে 47 ডিগ্রি যদি বিয়োগ করো তো তোমরা পেয়ে যাবা 43 ডিগ্রি, এটা আমরা করতে পারবো। আর তার পাশে আবার ছিল সাইন 47 ডিগ্রি, এটা বসিয়ে দিলাম প্লাস। আচ্ছা এখানে দেখো এখানে সাইন 43 ডিগ্রি আছে, এখানেও চেঞ্জ করবো, তাহলে সাইন 43 ডিগ্রি জায়গায় কত লিখবো 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি। পাশে আবার ছিল cos 47 ডিগ্রি, তো এখানে আমরা লিখে দেবো cos 47 ডিগ্রি, এই যে দেখো, ওকে। আচ্ছা এবার পূরক কোণের সূত্র ব্যবহার করব। দেখো cos 90 ডিগ্রি মাইনাস থিতা, এটাকে থিতা ধরলাম, তাহলে সাইন থিতা হয়ে যায়। পূরক কোণের সূত্রগুলো মনে রাখতে হবে তোমাদের। তো আমরা এখানে দেখো সাইন থিতা বলতে 47 ডিগ্রি লিখতে পারবো। তার পাশে আবার ছিল দেখো সাইন 47 ডিগ্রি প্লাস আবার এখানে চলে এসো সাইন 90 ডিগ্রি মানে থিতা, এখানেও পূরক কোণের সূত্র, সাইন থাকলে কস হবে, ঠিক আছে। কস থাকলে সাইন, সাইন থাকলে কস, তাহলে এখানে আমরা লিখবো cos 47 ডিগ্রি, এই যে দেখো পাশে আবার cos 47 ডিগ্রি। আচ্ছা এখন দেখো সাইন সাইন কোণটা একই আছে, তাহলে আমরা গুণ করতে পারবো, সাইন স্কোয়ার হবে এখানে, সাইন সাইন গুণ করে একই জিনিস, মানে এ ইন্টু এ স্কোয়ার হয়, তাহলে এখানে সাইন 47 ডিগ্রি ইন্টু সাইন 47 ডিগ্রি, আমরা পেয়ে যাবো সাইন স্কোয়ার 47 ডিগ্রি, এই যে দেখো। একইভাবে এখানে দেখো cos 47 ডিগ্রি ইন্টু cos 47 ডিগ্রি, তো এখানে গুণ করে পেয়ে যাবো cos স্কোয়ার 47 ডিগ্রি, cos স্কোয়ার 47 ডিগ্রি। আচ্ছা আমাদের এখানে আবার একটা সূত্র জানতে হবে, সাইন স্কোয়ার থিতা, এটাকে থিতা ধরে নিলাম, এই কোণটা সমান আছে, তো সাইন স্কোয়ার থিতা প্লাস cos স্কোয়ার থিতা সমান সমান 1 হয়। তো সাইন স্কোয়ার 47 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 47 ডিগ্রি আমরা কত লিখতে পারবো 1, ঠিক আছে। তাহলে অ্যান্সার আমরা দেখো 1 পেয়ে গেলাম, ওকে। অ্যান্সারটা আমাদের হবে 1। আচ্ছা 5 প্রশ্নটা দেখো কি বলছে। 5 নম্বর প্রশ্ন বলছে একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো a√2 একক হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ একক হবে। আচ্ছা ঘনকের একটি তলের কিন্তু বলেছি, দেখো আমাদের জানতে হবে ঘনকের একটি তল হচ্ছে বর্গক্ষেত্র, ঘনকের প্রতিটি তল কীরকম হয় আকৃতি, বর্গক্ষেত্র হয়। আচ্ছা তাহলে বর্গক্ষেত্রে একটি তলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তো আমাদের এখানে প্রথমে জানতে হবে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানা থাকে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে তার কর্ণের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। ধরি কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x, ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মানে ঘনকের একটি তলের ধারের দৈর্ঘ্য যেটাকে আমরা বলবো, তাই না। আচ্ছা তার ঘনকের একটি তলের ধারের দৈর্ঘ্য যদি x হয়, তাহলে সেই ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্যের সূত্র, মানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের একটি তল বলতে বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমাদের জানতে হবে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, যেটা হচ্ছে x আমাদের, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য।
মানে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। এটা আবার দেওয়া আছে দেখো a√2, এই মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। তা এখান থেকে দেখো √2 কেটে দিলে পরে এই যে এক্সের মানটা আমরা a পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো এক্স বলতে আমরা ঘনকের ধারের দৈর্ঘ্য ধরেছিলাম, তাহলে ঘনকের ধারের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, a পেয়ে গেলাম। তা ঘনকের ধারের দৈর্ঘ্য a পেয়ে গেলে পরে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলটা আমরা সহজে বলতে পারবো। কত? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু ধারের স্কোয়ার, ঠিক আছে, ধারের দৈর্ঘ্য যা হবে তার স্কোয়ার, মানে 6a²। ধারের দৈর্ঘ্য তো a, তাহলে ঘনকের সমগ্র তলের যে ক্ষেত্রফলটা হবে, মানে 6টি তল থাকে ঘনকের, প্রত্যেকটা তলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6a²। এটা আমাদের কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো অ্যান্সারটা 6a²। আচ্ছা 6 নম্বর প্রশ্নটা দেখো, গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক। তাহলে আমাদের এটা জানতে হবে, এটা হবে কেন্দ্রীয় প্রবণতার সূচক, কেন্দ্রীয়। তাহলে অ্যান্সারটা এখানে কী লিখবো, কেন্দ্রীয়, ঠিক আছে। গড় মধ্যমা সংখ্যাগুরু মান কেন্দ্রীয় প্রবণতার সূচক। কেন্দ্রীয় কেন কথাটা এসেছে দেখো, কেন্দ্র বলতে দেখো কেন্দ্র কি, যেরকম তোমরা দেখেছো যে এই যে বৃত্তের মধ্যে গিয়ে থাকে কেন্দ্রবিন্দু, তাহলে কেন্দ্র কথার অর্থ হচ্ছে একটা মধ্যে থাকে। তাই যে দেখো গড় মান, মধ্যমা, সংখ্যাগুরু মানগুলো এগুলো কিন্তু মধ্যের মান বোঝায়, তার জন্য এখানে দিয়েছে নামটা কেন্দ্রীয় প্রবণতার সূচক। ওকে, তোমাদের এটা জানিয়ে রাখতে হবে, খুবই ভালো প্রশ্ন, যে গড় মধ্যমা সংখ্যাগুরু মানকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার সূচক বলা হয়। আচ্ছা এই ছিল 2 এর প্রশ্নগুলো। এবার আমরা 3 এর প্রশ্নগুলোতে চলে যাবো। 3 এর প্রশ্নগুলো আছে আমাদের সত্য মিথ্যা। তো 3 এর 1 এর প্রশ্নটা দেখো কী বলছে আমাদের এখানে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি সমহার হ্রাস। আচ্ছা সমহার হ্রাস হবে না, সময়ের সাথে কোনো কিছু নির্দিষ্ট হারে বেড়ে যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, সেটাকে বলবো সমহার বৃদ্ধি। সমহার বৃদ্ধি থাকলে পরে সত্য হতো, সমহার হ্রাস বলে দিয়েছে এখানে, তার জন্য অ্যান্সারটা আমরা এখানে মিথ্যা বলে দেবো। সমহার হ্রাস হবে না, সমহার বৃদ্ধি হবে, তার জন্য অ্যান্সারটা মিথ্যা। আচ্ছা এবার দেখো এখানে 2 নম্বর প্রশ্নটা। 2 নম্বর প্রশ্নটা x/y = 5/6 দেওয়া আছে। তাহলে আমাদেরকে এই মানটা কি এটা সমান হবে? তা আমরা দেখো আমরা এই অনুপাত থেকে এই মানটা বের করে দেখব, এর মানটা বাম পক্ষের মানটা বের করে দেখব, যদি এটা হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তাহলে আমাদের এখন সরল করতে হবে। দেখো আমরা এখানে এই যে অনুপাত আছে না, x/y আছে = 5/6, তাহলে এখান থেকে অনুপাতকে আমরা বাই লিখতে পারবো, x/y, এটা যাবে আমাদের 5/6। এই যে দেখো, তাহলে এখানে দেখো আমাদের কি হবে, এখানে আমরা করতে পারবো, এই যে দেখো মানটা আছে না, তাহলে এখানে মানটাকে আমরা একটু দেখো x/y আমরা যদি y দিয়ে ভাগ করে দিই, লক্ষ্য করো আমরা এখানে 3 × y দিয়ে ভাগ করলে x/y, আমরা লব হরকে y দিয়ে ভাগ করছি বাম পক্ষে কিন্তু, ঠিক আছে, প্লাস আর এখানে y দিয়ে ভাগ করলে y কেটে যাবে, তাহলে এখানে 4 থেকে যাবে। এই যে y দিয়ে ভাগ করে আমরা এটা লবটা এইভাবে পেয়ে যাবো, আর হরটা দেখো হরকেও আমরা y দিয়ে ভাগ করবো, এখানে 4 × x/y হবে, প্লাস আর এখানে তো y কেটে যাবে, তাহলে এখানে 3 থেকে যাবে। তো দেখো বাম পক্ষে আমরা লব হরকে y দিয়ে ভাগ করে আমরা দেখো এইভাবে ফিগারটা আসলো। দেখো আমরা x/y এর মানটা আমরা তো পেয়ে গেছি, প্রথমে দেওয়া আছে এটা, তো আমরা এখানে পুট করে দেবো, সমান সমান দেখো 3 × x/y এর মানটা 5/6, সেখানে আমরা 5/6 লিখে দেবো, 4 × 5/6 প্লাস 3। চলো আমরা সরল করে দেখি কত আসছে অ্যান্সারটা। আচ্ছা এখানে 3 দিয়েছ, কাটাকাটি করতে পারবো, এটা দিয়ে 2 দিয়ে কাটাকাটি করো, তাহলে এটা হয়ে যাবে 2 দিয়ে 4, 2 × 3 = 6। আচ্ছা দেখো তো উপরে আমাদের কত দাঁড়ালো, উপরে আচ্ছা আমরা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে দিই, লসাগু 2, তাহলে এটা আমাদের 5 প্লাস এটা 8 হয়ে যাবে। আর নিচে দেখো এখানে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো 3 লসাগু, তাহলে এটা হচ্ছে আমাদের দেখো এখানে 10 আছে, তাহলে এখানে 10, এই যে 5 আর 2 গুণ হবে, 5 2 সরি দেখো এই যে 5 আর 2 আছে, 5 2 10, আর প্লাস আর এটা দেখো 3 5 15 হবে এটা আমাদের। তাহলে এখানে যদি আমরা সরলটা দেখাই, তাহলে দেখো উপরে কত দাঁড়াবে, উপরে আমাদের দাঁড়াবে এই যে 8 5 13, তাহলে আমরা দেখতে পাচ্ছি 13/2, আর নিচে কত হবে দেখো এখানে যোগ করে 25/3, এই যে 25/3 আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা এখানে একটু আমরা মিস্টেক করেছি, এই যে এটা 15 করে দিয়েছি, এটা 15 তো হবে না, 3 3 9 হবে, তাই না, এই যে 3 3 এটা 9 করো, তো 9 করলে এটা 19 হয়ে যাবে, এটা আমরা 19 লিখবো, 25 হবে না, এটা 19 হবে। ওকে, তাহলে আমাদের দাঁড়াবে জিনিসটা 13/2 গুণিত, দেখো নিচের ভগ্নাংশটা উল্টে দেবো আমরা, তো এটা হয়ে যাবে 3/2,
19 হয়ে যাবে। আচ্ছা এখানেও কাটাকাটিতে যাচ্ছে না, উপরে উপরে গুণ করে নাও, 13 3 39 আর এখানে 19 দিয়ে 38। দেখো 39/38 আমাদের এখানে যে বলেছিল যে এর মানটা 39/38, দেখো আমাদের কিন্তু সেটাই মান এসেছে। তাহলে এখানে আমাদের কী হবে, অ্যান্সারটা সত্য হবে। তা আমরা লিখে দেবো এটা সত্য অ্যান্সার। ওকে, আচ্ছা চলো এরপরে আমরা চলে যাবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি বলছে, এই যে দেখো 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্নটা এখানে বলছে দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি থেকে বেশি হলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। আচ্ছা তাহলে দেখো এখানে আমাদের কি হবে, এখানে আমরা তোমাদের ছবিটা এঁকে আমি তোমাদের বোঝাবো। তাহলে এখানে যেটি বলেছে দেখো, দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি থেকে যে বেশি হয়, তাহলে ছবিটা এভাবে হবে। দেখো প্রশ্নে যেভাবে বলেছে কথাটা, ছবিটা দেখো কীভাবে হবে। দুটি বৃত্ত আমরা নিলাম, ঠিক আছে, এরা তো পরস্পরকে ছেদ করবে না, যেটা অ্যান্সারটা হবে আমাদের, এবং স্পর্শ করবে না, এইভাবে দুটি বৃত্ত হবে। এই দেখো এখানে আমরা কেন্দ্র এ নাম দিয়ে দিলাম, এখানে কেন্দ্র বি নাম দিয়ে দিলাম। তাহলে এই যে আমাদের দেখো কেন্দ্রদের মধ্যে দূরত্ব এ বি। আচ্ছা এখানে আমরা সি আর ডি নাম দিয়ে দিলাম, এটা এই যেখানে টাচ করেছে। তাহলে ব্যাসার্ধ দেখো তো এসি ব্যাসার্ধ প্লাস, আর এখানে এর ব্যাসার্ধ হচ্ছে বিডি। এই দেখো ব্যাসার্ধ দিয়ে সমষ্টিটা আমাদের দেখো, আর কেন্দ্র দিয়ে দূরত্বটা, কেন্দ্র দিয়ে দূরত্ব আমাদের কী আছে, এবি। এবিটা কিন্তু আমাদের কিন্তু বড় আছে, আর এই যে ব্যাসার্ধ দিয়ে যোগফলটা কিন্তু আমাদের ছোট আছে। তাহলে দেখো এই যে কেন্দ্র দিয়ে যে দূরত্ব যেটা এবি, এটা কিন্তু আমাদের বড় আছে, তাই না? তা আমাদের কী আছে দেখো, এটাতে কথা বলেছে এখানে। দেখো দুটি বৃত্তের কেন্দ্র দিয়ে সমষ্টিটা, এই যে দেখো যে কেন্দ্র দুটির, এই যে কেন্দ্রদ্বয়ের সমষ্টি, কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি যেটা, এই যে দূরত্বটা আছে কেন্দ্রদ্বয়ের দূরত্বের সমষ্টি মানে এবি এটা। তাহলে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি থেকে বেশি হলে, দেখো ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি থেকে বেশি আছে মানটা, এটা বড় হলে পরে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করবে। দেখো বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করে নি এখানে, তাই না? ছেদও করে নি, স্পর্শ করে নি। তাহলে এখানে ছেদ করবে বলেছে, তাহলে আমাদের কিন্তু কথাটা মিথ্যা বলেছে। তার জন্য আমরা অ্যান্সারটা কী লিখবো, এখানে অ্যান্সারটা আমরা এখানে মিথ্যা লিখে দেবো। অ্যান্সার আমাদের এটা মিথ্যা। এবার চলে যাবো আমরা 4 নম্বর প্রশ্নে। দেখো 4 প্রশ্নটা আমাদের কি বলছে, আমাদের থিতার মানটা দেওয়া আছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থিতার মানটা বলেছে। তো আমাদের বলেছে সাইন থিতা গ্রেটার দেন সাইন স্কয়ার থিতা হবে। দেখো আমরা চেক করব, যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তাহলে দেখো আমরা থিতার মানটা 30 ডিগ্রি ধরে নিলাম, 30 ডিগ্রি নিয়ে আমরা চেক করে নিচ্ছি। দেখো তাহলে সাইন থিতার জায়গায় আমরা 30 ডিগ্রি বসাবো গ্রেটার দেন, আর এখানে সাইন স্কোয়ার 30 ডিগ্রি। দেখি তো উভয় দিকে এই অসমীকরণটা কি আমাদের স্যাটিসফাই করবে? আমাদের দেখাতে হবে এই মানটা ছোট হবে, এই মানটা বড় হবে। তো দেখি মানগুলো পুট করি। সাইন 30 ডিগ্রির মান 1/2। আচ্ছা আমরা দিয়ে দিলাম চিহ্ন, এটা বৃহত্তম চিহ্ন। আর এখানে দেখো সাইন 30 ডিগ্রির মান 1/2, তার স্কোয়ার 1/2। আর এখানে 1 দেখো 1 স্কোয়ার 1 আর 2 স্কোয়ার 4। তা লক্ষ্য করে তো আমাদের এটা কিন্তু ঠিকই আসছে। দেখো 1/2 কিন্তু বড় মান 1/4 এর চেয়ে, তাই না? এই যে 1/2 মানটা বড় হয় 1/4 এর চেয়ে। মানে তোমাদের জানতে হবে যে লব যদি সমান হয়, তার হরে যে ছোট সেই কিন্তু বড়, আর যে বড় ওই ছোট। হ্যাঁ ঠিক আছে, এটা তোমাদের কিন্তু জানতে হবে। কিন্তু এই মানটা কিন্তু বড় আছে কার চেয়ে, এর চেয়ে বড়। তোমাদের আমি আর একটা উদাহরণ দিয়ে বোঝাই, ঠিক আছে, এ কেন বড় এর চেয়ে। দেখো 1 বলতে ধরো একটা আপেল, তাই না? একটা আপেল আছে, এখানে একটা আপেলকে 2 ভাগ করছে, 2 জনে খাবে। আর এখানেও একটা আপেল আছে, একটা আপেলকে 4 জনে খাবে। তাহলে এখানে দেখো 2 জনে খাবে মানে অর্ধেক করে পাবে, আর এখানে একটা আপেলকে 4 জনে খাবে মানে একটা আপেলকে 4 ভাগ করতে হবে, এখানে কম করে পাবে। তার জন্য দেখো এটা বড় মান, এটা ছোট মান, এভাবেও আমরা সহজে বুঝতে পারবো। তো দেখো তো আমাদের স্যাটিসফাই করছে কিন্তু আমাদের এটা বড় এটা ছোট। তার এখানে কিন্তু যেটা বলেছিল এই কথাটা কিন্তু আমরা দেখো এটা কিন্তু আমাদের যে প্রশ্নে যে বলেছিল সাইন থিতা গ্রেটার দেন সাইন স্কয়ার থিতা কি হবে, হ্যাঁ হবে, এটা ঠিক সত্য বলেছে কথাটা। তা আমরা এখানে সত্য লিখে দিলাম। এরপর আমরা চলে যাব কত নাম্বার, 5 নাম্বার প্রশ্নে। আচ্ছা দেখো 5 প্রশ্নটা যেটা বলেছে আমাদের, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোণ 30 ডিগ্রি হলে শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ তির্যক উচ্চতার অর্ধেক হবে। আচ্ছা যদি অর্ধেক হয় সত্য, আর না হলে মিথ্যা। চলো আমরা প্রথমে শঙ্কুর ছবি এঁকে তারপর আমরা আরও ভালো করে প্রশ্নটা বুঝবো। আচ্ছা শঙ্কুর ছবি, তো দেখো শঙ্কুর ছবি এভাবে তোমরা রাখতে পারবা। আচ্ছা আমরা প্রথমে শঙ্কুর ভূমিটা যদি তৈরি করি, দেখো তাহলে এই যে আমাদের শঙ্কুর ভূমি, এবার এইভাবে করে এদিকে যোগ করে দেবো। এই যে আমাদের একটা লম্ববৃত্তাকার শঙ্কু।
ওকে, এটা হচ্ছে আমাদের ভূমির ব্যাস, শঙ্কুর এটা উচ্চতা, এটা ওর নাম কেন্দ্রবিন্দু দিলাম, এটা এ, এটা আমরা বি নাম দিয়ে দিলাম। আচ্ছা, ও একে এটাকে আমাদের উচ্চতা বলা হয় যেটা এইচ, আর ও বি ভূমির ব্যাসার্ধ, এটা আমরা আর ধরে নেব, আর এ বিটা হচ্ছে তির্যক উচ্চতা, যেটা আমাদের এল ধরে নিতে হবে, ঠিক আছে, এল। আচ্ছা, অর্ধ শীর্ষকোণ দেখো, এই যে এ কোণটা হচ্ছে পুরো শীর্ষকোণ, আর অর্ধ শীর্ষকোণ হচ্ছে এই কোণটাকে বোঝাবে। এই কোণটা কিন্তু আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমাদের বলেছে যেটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধটা, এই যে আমাদের আরটা আমাদের কি তির্যক উচ্চতার অর্ধেক হবে, মানে আমাদের এটা বলেছে যে আর সমান সমান এই তির্যক উচ্চতার অর্ধেক, মানে এটা কি হবে, এটা যদি হয় তাহলে সত্য, না হলে মিথ্যা। তো চলো আমরা দেখি কি হচ্ছে আমাদের। তো এখানে দেখো আমরা কি করব, দেখো আমরা এই যে দেখো এই যেটা, তো এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে, মানে এখানে এ ও বি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে এখানে, ঠিক আছে, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণের সাপেক্ষে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আমরা এই যে ও এটাকে আমরা বলবো ভূমি, আর ও বিটা হবে লম্ব, ঠিক আছে। 30 ডিগ্রি কোণের সাপেক্ষে আবার বলি, কোণ সাপেক্ষে ও এ ভূমি আর ও বি লম্ব, আর এটা হচ্ছে আমাদের কি অতিভুজ। তাহলে এখানে আমরা 30 ডিগ্রির সাপেক্ষে আমরা করব লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। লম্ব বাই অতিভুজ বলতে লম্ব হচ্ছে কিন্তু ও বি, আবার বলি কোণ 30 ডিগ্রি কোণের সাপেক্ষে এই যে সমকোণী ত্রিভুজটা আছে এই কোণের সাপেক্ষে লম্ব কিন্তু আমাদের ও বি, ওকে। তাহলে লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আমাদের এ বি। কোণ সাপেক্ষে ভূমি লম্ব একটু চেঞ্জ হয়, অতিভুজ চেঞ্জ হবে না, অতিভুজ ফিক্স থাকে। এই কোণের সাপেক্ষে ভূমি এটা, আবার এই কোণের সাপেক্ষে ভূমি ও বি হয়ে যাবে। তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি ও এ হলে লম্ব হয়ে যাবে ও বি, ঠিক আছে। খুবই কথাটা ইম্পর্ট্যান্ট, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে এখানে আমাদের দেখো লম্ব বাই অতিভুজ করেছি। লম্ব বাই অতিভুজ কী হয়, লম্ব বাই অতিভুজ আমাদের সাইন আছে, সাইন কোন কোণের সাপেক্ষে 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে সাইন 30 ডিগ্রি। তো এখানে দেখো মানগুলো আমরা পুট করব। ও বি হচ্ছে ভূমির ব্যাসার্ধ যেটা আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা এটা এল, আর সাইন 30 ডিগ্রির মান আমরা জানি 1/2। তাহলে এখানে সরল করি আমরা, দেখো এটা পেয়ে যাবো আমরা 2r সমান সমান এল বর্গমূল করে। তাহলে এখানে আর এর মানটা যদি আমরা বের করি তাহলে L/2, দেখো তো আমাদের সেটাই চলে আসলো। এই যে আমাদের ব্যাসার্ধটা শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর তির্যক উচ্চতা দেখো অর্ধেক পেয়েছি। তা আমাদের কথাটা যেটা বলেছিল এই কথাটা কিন্তু আমাদের ঠিক বলেছে, সত্য কথা বলেছে। তাহলে আমরা এখানে লিখে দেবো অ্যান্সারটা আমরা সত্য বলে দেবো। আচ্ছা, এইভাবে আমরা তীর চিহ্ন দিয়ে বলে দিচ্ছি অ্যান্সার আমাদের এটা সত্য। এবার দেখো 3-6 প্রশ্নটা। 3-6 প্রশ্নটা আমাদের এখানে বলেছে একটি ক্ষুদ্রতর সূচক অজাইব সর্বদা একটি নিম্নাভিমুখী বক্র, সর্বদা এটা আমাদের জানতে চেয়েছে। দেখো সর্বদা কিন্তু হবে না, তাই না, সর্বদা নিম্নাভিমুখী মানে নিচের দিকে যে যাবে অজাইব যে রেখাটা লেখচিত্রটা সেটা কিন্তু সবসময় নিচের দিকে যাবে না, ঠিক আছে। এটা কিন্তু সর্বদা বলেছে, কিন্তু অ্যান্সারটা আমাদের মিথ্যা হবে, অ্যান্সার মিথ্যা, ঠিক আছে। আচ্ছা দেখো আমি তোমাদের এটা বই থেকে দেখাবো, তোমাদের বই থেকে যেতে হবে। আচ্ছা তোমরা বইতে চলে যাবা 357 পাতায়। দেখো আমি তোমাদের যে দেখাবো এটা আমাদের, দেখো এটা আছে আমাদের ক্ষুদ্রতর সূচক, এই যে অজাইব যেটা আছে, দেখো এই যে অজাইব ক্ষুদ্রতর সূচক। ক্ষুদ্রতর সূচক দেখো এখান থেকে শুরু হয়েছে। সাধারণত ক্ষুদ্রতর সূচক কী হয়, আমাদের ঊর্ধ্বমুখী হয়, দেখো উপর দিকে যায়, কখনো কখনো আবার নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। আর এই এদিকে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের বৃহত্তর সূচক, যেটা আমাদের নিম্নাভিমুখী হবে। এই যে বৃহত্তর সূচক, এই যে আছে বৃহত্তর, এখানে যে দেখা আছে দেখো বৃহত্তর সূচক, এই যে এটা এখান থেকে এদিকে এসেছে না, তাই বৃহত্তর সূচক নিম্নাভিমুখী মানে নিচের দিকে যায়, লেখাটা অজাইবটা নিচের দিকে যায়। তাহলে এখানে আমাদের যেটা বলেছিল এই যে ক্ষুদ্রতর সূচক যেটা বলেছে যে সর্বদা নিম্নাভিমুখী না, আমাদের বৃহত্তর সূচক বললে পরে আমাদের কিন্তু কথাটা সত্য হতো, কিন্তু ক্ষুদ্রতর সূচক আছে বলে এটা কথাটা সত্য হবে না, আমাদের কী হবে, এটা আমাদের মিথ্যা হবে, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের ক্ষুদ্রতর সূচক বলেছে। তোমাদের আবার বলি বৃহত্তর সূচক যুক্ত হতো, এখানে বৃহত্তর সূচক অজাইব, বৃহত্তর সূচক অজাইব সর্বদা নিম্নাভিমুখী হয়, কিন্তু ক্ষুদ্রতর সূচক সর্বদা নিম্নাভিমুখী হয় না। তার জন্য অ্যান্সারটা আমরা এটা মিথ্যা দিয়ে দেবো। এই ছিল 3 প্রশ্নগুলো। এবার আমরা চলে যাব 4 প্রশ্নগুলোতে। 1 নম্বর প্রশ্নটা দেখো আমাদের কি বলছে। 1 প্রশ্নটা আমাদের এখানে বলছে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে, ঠিক আছে। এই যে দেখো 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে সুদ 105 টাকা হয় তা আমাদের বের করতে বলেছে। সময়টা এখানে বের করতে বলেছে। এখানে আমাদের চক্রবৃদ্ধি সুদ আছে, চক্রবৃদ্ধি সুদের সূত্রগুলো আমরা ব্যবহার করব এখানে। তা দেখো চক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা যেটা আমাদের জানতে হবে, দেখো
আমাদের সূত্রটা হচ্ছে পি ইন্টু পি হচ্ছে আসল, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এন হচ্ছে সময়। এটা হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে যদি আসলটা বিয়োগ করে দিই, সমূল চক্রবৃদ্ধি থেকে আসল বিয়োগ করলে হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে এই চক্রবৃদ্ধি সুদ এই মানটা আমাদের কত বলে দিয়েছে? এটা বলে দিয়েছে আমাদের 105 টাকা। তো এখানে মানগুলো আমরা পুট করি। এখানে আসল 500 টাকা বলেছে, তাহলে আমরা পি এর জায়গায় আসল দেখো 500 টাকা লিখলাম, 1 প্লাস আর আরটা 10% বলেছে, এটা 10/100। আর যে সময় যেটা এনের মানটি আমাদের বের হবে এখানে, আর পি হচ্ছে আমাদের 500 সমান সমান 105। এখানে সরল করে আমরা এনের মানটা বের করে দেখাবো। আচ্ছা দেখো, এনের মানটা সহজে বের করে দেখিয়ে দেবো। তাহলে এখানে আমরা কী করব, প্রথমে 500 কমন নিয়ে নিলাম, এখানে 0 0 কেটে দাও। তো এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, তো এটা তোমরা পেয়ে যাবা কত, 11/10 হোল টু দি পাওয়ার এন, এখানে -1। ওকে, আচ্ছা আমরা 500 কমন নিয়েছি, আর এদিকে আমাদের 105 আছে। এবার আমরা দেখো কি করব। তাহলে এখানে আমরা যদি আমরা সরলটা করি, তাহলে দেখো কিভাবে দাঁড়াবে। আচ্ছা, তাহলে এটা আমরা এখানে 500টা যদি আমরা এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা আমাদের হয়ে যাবে এখানে 11/10 হোল টু দি পাওয়ার এন -1। ওকে, আর এদিকে 105, আর নিচে 500টা আমরা নিচে করে দিলাম। এই যে দেখো, এবার এখানে যদি একটু কাটাকাটি করি পাই দিয়ে, তাহলে এখানে পাই দিয়ে 10, 5 একে 5, আর এটা আমরা করতে পারবো, দেখো 5 একে 5, দুটো শূন্য বসে যাবে, তাই তো? এই যে দেখো, তাহলে দেখো, তাহলে এখানে আমাদের 11/10 হোল টু দি পাওয়ার এন, এই যে -1টা ডান দিকে নিয়ে চলে যাবো। তো এখানে তো আমাদের 21/100 আছে, প্লাস এটা 1 হয়ে যাবে। এখানে একটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও। আচ্ছা, এটা আমরা এখানে রেখে দিচ্ছি পা দিয়ে, 11/10 হোল টু দি পাওয়ার এন। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে পেয়ে যাবে, দেখো নিচে তো 100, আর উপরে 100 যোগ 21, তাহলে এখানে যোগ হয়ে যাবে 121। আচ্ছা, এটাকে আমরা দেখো, তা 11/10 হোল টু দি পাওয়ার এন, এটাকে আমরা 11/10 করে আমরা হোল স্কোয়ার দিতে পারবো। 11 স্কোয়ার 121, আর 10 স্কোয়ার 100। তো এবার লক্ষ্য করো, সূচকের নিয়মে মূল সংখ্যা সমান, তা পাওয়ার আমাদের সমান হয়ে যায়। তাহলে আমরা এখানে n সমান সমান 2 করতে পারবো, ঠিক আছে? n সমান সমান 2। তাহলে দেখো আমাদের কিন্তু সময়টা পেয়ে গেছি। আমাদের বলেছিল কত বছরে, সেটা সময়টা হবে আমাদের 2 বছরে, ঠিক আছে? কত বছরে? 2 বছরে। যে আমাদের বলেছিল প্রশ্নে, আমি তোমাদের প্রশ্নটা একটু দেখাবো। এই যে বলেছিল কত বছরে, তাই না? কত বছরে 105 টাকা হবে চক্রবৃদ্ধি সুদটা, সেটা হবে আমাদের 2 বছরে, 2 বছরে। আচ্ছা, 4-এর 2 নম্বর প্রশ্নটা এবার আমরা করাবো। এখানে বলেছে কোনো মূলধন 10 বছরে সুদে মূল্যে দ্বিগুণ হলে কত বছরে সুদে মূল্যে 4 গুণ হবে? খুবই ভালো প্রশ্ন। এরকম প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় খুব বারে বারে আসে। তো চলো আমি তোমাদের অ্যান্সারটা করে দেখাচ্ছি। দেখো, তাহলে আমাদের বলেছে কোনো মূলধনটা আমরা ধরে নেবো যেটা পি, সেটাকে এক্স ধরে নিলাম, ঠিক আছে? 10 বছরের দ্বিগুণ হবে। 10 বছরের দ্বিগুণ বলতে সুদ আসলটা, সেটা হবে আমাদের সুদ আসলটা 2x। এটা হচ্ছে সুদ আসল, আসল হচ্ছে এক্স। সুদ আসল জানা থাকলে আমরা সুদ পেয়ে যাবো। সুদ হচ্ছে আয়, এই যে, ঠিক আছে? এটা হচ্ছে সুদ। তাহলে সুদ আসল থেকে আসলটা বাদ দিয়ে দাও, তাহলে আমরা সুদ পেয়ে যাবো কত, এক্স টাকা। তো এবার আমরা সূত্র প্রয়োগ করব, আই সমান সমান PTR/100, PTR/100। আই হচ্ছে সুদ, পি হচ্ছে আসল, টি হচ্ছে সময়, আর হচ্ছে সুদের হার, আর নিচে 100 হবে। আচ্ছা, এখানে মানগুলো বসাও। আই হচ্ছে আমাদের এক্স, পি হচ্ছে আমাদের কত, পি হচ্ছে আমাদের আসল যেটা আমরা এক্স ধরেছি, আর টি সময়, এখানে আমাদের সময়টা কথা বলেছিল 10 বছর। এই যে দেখো, সময়টা 10 বছর বলেছে, 10। আর এখানে 8টা রেখে দিলাম, আর এর মানটা বের করে নেবো এখান থেকে। এক্স কেটে গেলো, এখানে 1 থেকে গেলো, এখানে 0 0 কেটে দাও। তা দেখো, এখান থেকে তোমরা সরল করে আর এর মানটা পেয়ে যাবে কত, 10 একে 10, ঠিক আছে? 10% পেয়ে যাবে আর এর মানটা। আচ্ছা, ঠিক আছে, আর এর মানটা পেয়ে গেলাম। এবার আমাদের যেটা বলেছে কত বছরে 4 গুণ হবে, তাই না? কত বছরে আমরা ধরে নিব, আমরা বলবো ধরি যে কত বছরে, টি বছরে বা ওয়াই বছরে ধরে নিলাম যে ওয়াই বছরে, ওয়াই বছরে 4 গুণ হবে। 4 গুণ হবে বলতে আমাদের আসলটা তো এক্স ছিল, তাহলে সুদ আসল যেটা হবে আমাদের, সেটা হবে আমাদের 4x। 4 গুণ বলতে সুদ আসলটা 4x। তা আসল আমাদের এই যে আসল কিন্তু আমাদের এক্স ছিল, এটা আমাদের আসল। তাহলে এই ক্ষেত্রে সুদটা কত হবে? তাহলে এই যে দেখো, সুদ আসল থেকে, এটা তো সুদ আসল থেকে আসলটা আমরা বাদ দিব। তাহলে এটা হবে, সুদটা হবে আমাদের কত,
সুদ হয়ে যাবে আমাদের 3x। এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। দেখো সূত্র অ্যাপ্লাই করছি আমরা। আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে I সমান পিটি আর বাই 100। চলো এখানে আমরা যে মানগুলো বসাই। সুদ পেলাম আমরা 3x, আসল হচ্ছে x, আর এখানে সময়টা বের করতে হবে t, যেটা আমরা y ধরেছি, তাহলে হচ্ছে y, আর সুদের হার যেটা 8টা আমরা পেলাম 10%, ঠিক আছে। তো এখানে আমরা 10 বাই নিচে 100, 0 0 কেটে দিলাম, এখানে x কেটে দিলাম। তাহলে দেখো তো এখানে ওয়াইয়ের মানটা যে 10 3 30, তাহলে দেখো ওয়াইয়ের মানটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি কত? 30। তাহলে কত বছরে 4 গুণ হবে? 30 বছরে 4 গুণ হবে। এই যে আমাদের অ্যান্সারটা বলেছিল না, কত বছরে 4 গুণ হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 30 বছরে। 30 বছরে 4 গুণ হবে সেই আসলটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাব। আচ্ছা, এখানে বলেছে কে এর মান কত হলে, এই যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি এত হবে বলে দিয়েছে। বীজদ্বয়ের বর্গের সমষ্টি বলে দিয়েছে, কে এর মানটা বের করতে হবে। তো দেখো আমরা কে এর মানটা আমরা বের করতে পারবো সহজে। চলো, তো আমরা প্রথমে এই যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে না, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটিকে আমরা ধরে নিচ্ছি, একটা বীজ আলফা, একটা বীজ বিটা। তো এইভাবে দুটি বীজ ধরে নিলে পরে আমরা দেখো বীজদ্বয়ের যোগফল যেটা জানি, আলফা প্লাস বিটা। তো বীজদ্বয়ের যোগফলের সূত্র আমরা কি জানি? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি কিন্তু এখানে দেখো এক্সের সহগ যেটা 1 আছে, 1, আর এ হচ্ছে এস স্কোয়ার সহগ যেটা 6। এই যে দেখো মাইনাস বি বাই এ মাইনাস 1/6 পেয়ে গেলাম। আর আলফা বিটা বীজদের গুণফল, তা বীজদের গুণফলের সূত্র হয় সি বাই এ, সি আমাদের কে, আর এ হচ্ছে আমাদের 6, ঠিক আছে। এই হচ্ছে বীজদের গুণফল। আচ্ছা, এবার যেটা আমাদের বলেছে দেখো বীজদ্বয়ের বর্গের সমষ্টি আমাদের বলে দিয়েছে। তাহলে আমরা এখানে শর্তটা আমরা লিখতে পারবো, এই যে বীজের বর্গ মানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা সমান বলে দিয়েছে কত? 25/36। এটা প্রশ্ন কিন্তু বলা আছে বীজদ্বয়ের বর্গের সমষ্টি 25/36। তাহলে এখানে আমরা দেখো সূত্র ফেলে দিয়ে মানগুলো বসাবো। দেখো কে এর মানটা আমাদের বেরিয়ে আসবে। এখন আমাদের দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা আমাদের এখানে ব্যবহার হবে। তো তোমাদের আমি এখানে বলবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, দেখো আমরা যেটা লিখবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab মানে 2 আলফা বিটা, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আলফা বিটাতে আমরা লিখবো সূত্রটা, এই দেখে তো আমাদের আছে 25/36। চলো আলফা প্লাস বিটা, আমার আলফা বিটা এর মান তো আমরা বের করে রেখেছি, এই যে মানগুলো এখানে বের করে রেখেছি, আমরা বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটার মানটা আমরা পেয়েছি -1/6 তার বর্গ 2 গুণিত আলফা বিটা, এটা পেয়েছি আমরা k/6, আর এদিকে 25/36 আছে। এবার এখান থেকে সরল করে আমরা k এর মানটা বের করে নেব। আচ্ছা, এখানে যদি বর্গটা ভাঙাও 1/36 পেয়ে যাবা, এটা 2k/6 আর 25/36। আচ্ছা, এখানে ভগ্নাংশের যোগ যদি করো তাহলে দেখো এটা পেয়ে যাবা কত? এটা পেয়ে যাবা 36। তাহলে এখানে 1, এটা 6 6 36, 6 দিয়ে 12, 12k, আর এদিকে 25/36, 36 36 আমরা কেটে দিলাম। তাহলে আমাদের দেখো এখানে রয়ে যাবে 1 - 12k সমান 25। তাহলে এখান থেকে যদি আমরা কে এর মানটা বের করতে চাই, তাহলে -12k সমান এটা একটা এদিকে বিয়োগ হয়ে কোথায় যাবে? এদিকে 24 হয়ে যাবে। 12 দিয়ে যদি কাটাকাটি করি, 12 দিয়ে 24, তাহলে দেখো আমরা কে এর মানটা কত পেয়ে যাবো। তাহলে কে এর মানে মাইনাসটা যেদিকে নিয়ে চলে আসি, তাহলে কে এর মানটা আমরা কত পাবো? দেখো কে এর মানটা আমরা পেয়ে যাবো -2, তাই না? কে এর মানটা কত পাবো? -2, ঠিক আছে। এই হচ্ছে আমরা কে এর মান, এটা আমাদের অ্যান্সার, আমরা অ্যান্সার পেয়ে গেছি। আমাদের বলেছিল যে কে এর মান কত হবে, যে কে এর মানটা আমাদের হবে, এই যে কে এর মানটা হবে -2, কোথায় লিখে আছে এখানে লিখে দিই ছোট্ট করে, এটা হবে -2। এবার চলে যাবো আমরা 4-এর 4 নম্বর প্রশ্নে। 4-এর 4 নম্বর প্রশ্ন দেখো a/b দেওয়া আছে, সরি নিচে থেকে নামাই, এই যে দেখো a/b দেওয়া আছে 3:2 আর a - b দেওয়া আছে 5 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মানটা বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন এবং সহজ প্রশ্ন আছে, সমাধান হয়ে যাবে। দেখো তা আমরা করবো কি, দেখো আমরা প্রথমে করব এই যে a/b দেওয়া আছে না, তাহলে আমরা a/b করে নিলাম, অনুপাতকে বাই করা যায়, এই লক্ষ্য করো। আর এখানে আমাদের আছে কত, সেখানে a - b, তাই লক্ষ্য করো আমরা এখান থেকে কী করবো, আমরা এখান থেকে a এর মানটা যদি বের করে নিই, তো এটা আমরা 3b/2 এটা করে দিলাম।
আর এই যে a মাইনাস বি ইকুয়াল টু 5 সমীকরণটা আছে না, এখানে a এর জায়গায় এর মানটা পুট করে দিই। তাহলে a পেয়ে গেলাম 3b/2, এই যে এর জায়গায় বসালাম, মাইনাস b আছে আর সমান সমান 5 আছে। ঠিক আছে, চলো এখান থেকে b এর মানটা পেয়ে যাবো সলভ করে। তাহলে এখান থেকে যে b এর মানটা বের করি, তাহলে ভগ্নাংশের যোগ 2, 3b মাইনাস 2b আর এদিকে 5। তাহলে এখান থেকে দেখো বিয়োগ করে আমরা কত পেয়ে যাবো, বিয়োগ করে এটা পেয়ে যাবো b, এই থেকে 5 দিয়ে বর্গমূল করে নাও, এটা হয়ে যাবে 10। দেখো b এর মানটা 10। তাই b এর মানটা 10 হলে দেখো আমরা এখানে b এর জায়গায় 10 বসিয়ে a এর মানটা পেয়ে যাবো। তাহলে এখানে a এর মানটা পেয়ে যাবা 3 গুণিত 10/2, 2 5 10। তাহলে a এর মানটা আমরা পেয়ে গেলাম কত, 5 3 15। এই যে দেখো a এর মান 15 এবং b এর মান 10, এই আমাদের অ্যান্সার। কিন্তু আমাদের কিন্তু এটা অ্যান্সার নয়, আমাদের যেটা বলেছে প্রশ্নে a স্কোয়ার বলে b স্কোয়ার মানটা বের করতে বলেছে। তাই চলো আমরা এখানে পুট করে দিই। তাহলে a স্কোয়ার বলতে আমরা এখানে লিখবো 15 স্কোয়ার, এই যে এই জায়গায় প্লাস, আর b স্কোয়ার বলতে আমরা লিখবো 10 স্কোয়ার। এটা সলভ করে আমাদের অ্যান্সার আসবে। তো 15 স্কোয়ার হয় 225 আর 10 স্কোয়ার 100। এটা যদি যোগ করে নাও, যোগ করে পেয়ে যাবা 325। তাহলে দেখো আমরা a স্কোয়ার বলে b স্কোয়ার মানটা কত পেলাম, 325। তাহলে এখানে অ্যান্সারটা আমি লিখে দিচ্ছি 325। এবার আমরা চলে যাবো কত নম্বর প্রশ্নে, এবার আমরা চলে যাবো এই যে 5 নম্বর প্রশ্নে। ঠিক আছে, তো দেখো 5 নম্বর প্রশ্নটা আমরা পড়ি। ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস যে CD এর দৈর্ঘ্য বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান, তাহলে AC ও BDকে বর্ধিত করায় P বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে A কোণ APB এর মান বের করতে বলেছে। আচ্ছা, তো আমরা প্রথমে আগে ছবিটা তৈরি করে তারপরে প্রশ্নটা ভালো করে বুঝবো। তো চলো আমরা প্রথমে আগে ছবিটা দেখি। তো আমাদের প্রথমে ও কেন্দ্রীয় বৃত্ত বলেছে, তো একটা বৃত্তের ছবি তৈরি করতে হবে। তা দেখো এই যে আমাদের একটা বৃত্তের ছবি। ওকে, আমাদের বৃত্তের ছবি তৈরি করে নিয়েছি আমরা। আমাদের কি বলেছে, AB আমাদের ব্যাস বলেছে, তাহলে AB আমরা ব্যাস তৈরি করে নেব। তাহলে এই যে আমাদের AB ব্যাস, আর CD একটি যে দৈর্ঘ্য, তা আমরা দেখো এখানে একটা CD নিয়ে এলাম। এই যে CD আমাদের একটি জের দৈর্ঘ্য। আবার বলেছে প্রশ্ন দেখো AC ও BDকে, মানে AC আর BDকে এদিকে যদি বর্ধিত করা হয় P বিন্দুতে ছেদ করেছে। তা দেখো প্রশ্ন অনুসারে যেটা হবে আমাদের, প্রশ্নটা আমাদের একটু ঠিক রাখতে হবে। আচ্ছা দেখো এই যে ACকে আমরা বাড়াবো, যে AC যোগ করি, তাহলে ACকে যোগ করে ACকে একটু বাড়িয়ে দেবো, আর এদিকে BDকে যোগ করে BDকে আমরা বাড়িয়ে দেবো। এইভাবে করে যদি বাড়াই, তাহলে কোনো একটা বিন্দু থেকে ছেদ করবে। এই যে এখন ছেদ করেছে, ধরো এটা P বিন্দু, এই যে P বিন্দু বলেছে এখানে, তাহলে P বিন্দুতে ছেদ করেছে। তা আমাদের এখানে দেখো APB, তাই না, এই যে APB এই কোণটা, এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তো দেখো এই কোণের মানটা আমরা পেয়ে যাব। তা আমরা কি করব, আমাদের এখানে কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দু ও, তো আমরা এখানে দেখো এই যে OC যোগ করলাম, আর এখানে OD যোগ করে দিলাম। এই যে OC এবং OD যোগ করে দিলাম। তা দেখো তো আমরা ব্যাসার্ধ, এগুলো OC আর OD ব্যাসার্ধ আমাদের R, এটা R, ঠিক আছে। আর আমাদের এখানে কি বলেছে প্রশ্নে, যে এই যে CDটা আছে না, যেটা এই যে CD, তো যে দৈর্ঘ্যটা বৃত্তের ব্যাসার্ধের সমান হবে, তাহলে আমাদের CDটা কত যাবে, R হয়ে যাবে। তাহলে এটা দেখো ব্যাসার্ধের সঙ্গে সমান বলেছে। তাহলে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি COD, তো এই ত্রিভুজটা কি একটা সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের কোণগুলো 60 ডিগ্রি করে হয়, কোণগুলো 60 ডিগ্রি। এই যে আমাদের দেখো এটা হবে 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো আমাদের, তাহলে আমরা এই যে APB আছে না, তাহলে APB কোণটা আমরা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আমাদের একটা সূত্র আছে, তোমাদের দেখো আমি একটা সূত্র দেখাচ্ছি। আমি একটা ত্রিভুজ তৈরি করি আগে, দেখো তাহলে এই যে আমাদের ত্রিভুজ, দেখো ত্রিভুজ আমরা নিলাম ABC, ঠিক আছে, ABC আমাদের ত্রিভুজ। এবার ধরো আমরা AB এই বাহুটাকে বাড়ালাম, এদিকে বাড়িয়ে দিলাম বাহুটাকে। এবার এই যে দেখো এই যে AC ABC এবং ACB এই কোণ দ্বয়ের, ঠিক আছে, এই যে বহিঃসমদ্বিখণ্ডক, এখানে আমাদের বহিঃসমদ্বিখণ্ডক হবে এই জায়গায়। তো বহিঃসমদ্বিখণ্ডক ধরো আমাদের এখানে মিলিত হয়েছে O বিন্দুতে। এই যে এই দুটো কোণের বহিঃসমদ্বিখণ্ডক কোথায়, আমাদের O বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এই যে আমাদের BOC কোণ, এটা আমাদের দেখো নামটা এটা কেটে গেছে, এটা B নাম দিয়ে দিলাম। ওকে, তাহলে এই যে BOC যে কোণটা হবে, এটা সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। এই যে BOC
সমান সমান কত হবে দেখো বিওসি সমান সমান হবে 90 ডিগ্রি মাইনাস এই কোণের হাফ হবে, তাই না? এই যে হাফ কোণ বিএসি, বিএসি এটা কিন্তু আমাদের সূত্র, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে একদম। দেখো আমাদের যদি ত্রিভুজটা লক্ষ্য করি, তাই না, যে এই যে ত্রিভুজটা আছে আমাদের, দেখো এই যে ত্রিভুজটা আমাদের ছবিটা একটু উল্টো হয়েছে, তো এই ত্রিভুজটা আমাদের আছে এবং এই যে বহিঃকোণ দুটি, এই যে দেখো এই যে আমাদের সিও এবং এই যে আমাদের আছে ডিও, এটা আমাদের মিলিত হয়েছে ও বিন্দুতে, এই যে এখানে এটা মিলিত হয়েছে। তাহলে আমাদের দেখো এই যে কোণটা যেটা পেয়ে যাবো, এই কোণটা যেটা আমরা সিওডি, তাহলে আমরা এখানে যে সূত্রটার সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো আমরা লিখবো এখানে কোণ সিওডি। এই যে সিওডি হয়ে যাবে আমাদের 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এপিবি, এই কোণটার সঙ্গে দেখো হবে আমাদের কোণ এপিবি। যেরকম আমাদের কোণ এখানে ছিল বিএসি, তাই না, আমরা এখানে কোণটাকে এই কোণটাকে বলবো আমরা এপিবি। এই যে কোণ এপিবি, এই দেখো এটা আমাদের কিন্তু সূত্র, এই সূত্র অনুসারে যেটা আমি দেখালাম তোমাদের। ওকে, আচ্ছা তো চলো। আচ্ছা এই যে নিয়মটা, এটা কিন্তু ক্লাস 8-এর নিয়মে আছে, ক্লাস 8-এ তোমরা করেছো এই অঙ্কটা, তাই না? কোনো একটা ত্রিভুজের এই যে এই কোণের বহিঃসমদ্বিখণ্ডক খণ্ডক যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। ওকে, ক্লাস 8-এ আছে এটা। তাহলে এই সূত্রটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম এখানে আমাদের, এর সঙ্গে এটা কম্পেয়ার করে। আচ্ছা তাহলে চল আমরা মানগুলো বসাই। আমরা দেখো সিওডি 60 ডিগ্রি পেয়ে গেছি এখানে, তা আমরা এই জায়গায় 60 ডিগ্রি পুট করে দেবো, সমান সমান এটা 90 ডিগ্রি মাইনাস 1/2 কোণ এপিবি। এই এপিবি কোণের মানটা আমাদের বের করতে বলেছে, দেখো এখান থেকে সরল করে মানটা আমরা বের করে নিতে পারবো। আচ্ছা এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, তাহলে হাফ কোণ এপিবি এদিকে রয়ে গেলো আমাদের 90 ডিগ্রি, আর 60 ডিগ্রি এদিকে নিয়ে এসে আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ যদি করো, এটা বিয়োগ করে পেয়ে যাবে কত, এটা হয়ে যাবে আমাদের, আচ্ছা বিয়োগটা আমি এখানে দেখাচ্ছি, এখানে হাফ কোণ এপিবি এটা বিয়োগ করে পেয়ে যাবে তোমরা 30 ডিগ্রি। এটা যদি বর্গগুণ করে দাও, তাহলে এখানে দেখো 2টা 30 ডিগ্রি গুণ হয়ে যাবে 60 ডিগ্রি, তাহলে কোণ এপিবি এই যে দেখো এই কোণটা আমরা পেয়ে যাবো কত, 60 ডিগ্রি। এটাতে আমাদের চেয়েছিল কোণ এপিবির মান, তাহলে আমরা পেয়ে গেলাম দেখো কোণ এপিবির মান, এখানে আমরা লিখে দেবো এটা কত পেয়ে গেলাম, 60 ডিগ্রি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা চলে যাবো আমরা পরের প্রশ্নে। এরপরে দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব এবং কোণ এডিসি 50 ডিগ্রি হলে কোণ সিএডি এর মান আমাদের বের করতে বলেছে, কোণ সিএডি। আচ্ছা ছবিটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, আমরা ছবিটা আমি আরেকবার তোমাদের এখানে তৈরি করে দেখাবো। দেখো আমি ছবিটা এখানে আঁকছি, ছবিটা আমাদের কীভাবে আছে লক্ষ্য করো, এখানে দেখে দেখে ছবিটা তৈরি করে নেব। এই যে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে আর এবি ব্যাস বলেছে, তো আমরা এখানে এবি ব্যাস টেনে নিলাম। আর সিডি আমাদের দেখো এই যে সিডি, যে সিডিটা বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সঙ্গে আমাদের দেখো কি বলেছে আমাদের, এই যে দেখো এই যে সমান আমাদের যেটা, সরি এটা কোন আমি যেটা দেখছি সরি, এই যে এবি, এই যে আমাদের 6 নম্বর প্রশ্নটা দেখতে হবে যে ও বৃত্তের কেন্দ্র, এখানে আমাদের আছে ও বৃত্তের কেন্দ্র আর এবি হচ্ছে ব্যাস, আর এবি ও সিডি পরস্পর লম্ব বলেছে। তাহলে আমাদের এখানে দেখো সিডি আমাদের একটা জে তৈরি করতে হবে যেটা পরস্পর লম্ব হবে। হ্যাঁ, তাহলে আমি এখানে এই যে সিডি আমাদের ছবিতে দেওয়াই আছে, তাহলে এই যে আমি সিডি তৈরি করে দিলাম, সিডি। ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে যোগ করেছে এটা, এই যে আছে এসি যোগ করেছে এইদিকে আমাদের দেখতে পাচ্ছি যেখানে বিসি যোগ করেছে, আর এইদিকে আমাদের যোগ হয়েছে এইটি, তো আমরা এইটি যোগ করে নেব, এই যে আমাদের এইটি যোগ করেছে। তো দেখো ছবিটা আমাদের এখানে এভাবে আছে, আমি এভাবে ছবিটা তৈরি করলাম। ওকে, আচ্ছা এখানে বিসি যোগ করেছে, বিসি যোগ না করলেও আমাদের হবে, কোনো অসুবিধা নাই। তো আমাদের এখানে যে কোণের মানটা দেওয়া আছে দেখো এডিসি, তাহলে এডিসি বলতে আমাদের এই কোণটা দেওয়া আছে। দেখো এই যে এই কোণটা দেওয়া আছে এডিসি, কত দেওয়া আছে 50 ডিগ্রি। তো কার মানটা বের করতে বলেছে, আমাদের মান বের করতে বলেছে দেখো এই যে কোণ সিএডি মানে এই কোণটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখো তো আমরা এই যেটা যে পরস্পর লম্ব আছে এ বি আর সিডি, তার এই কোণটা তো 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে দেখো তো আমাদের এই যে এখানে নাম দিয়ে দেবো আমরা, এটা ধরো আমরা নাম দিয়ে দিলাম পিভি বিন্দু। তাহলে এই যে এপিডি, এই যে এপিডি ত্রিভুজের
দুটো কোণ জানা হয়ে গেল, এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তার সমকোণী ত্রিভুজ আছে, তাহলে এই কোণটা আমরা কিন্তু পেয়ে যাবো আমরা। এই কোণটা কত পাবে? এই কোণটা 40 ডিগ্রি হবে, তাই না? সমকোণী ত্রিভুজ মানে এই যদি একাই 90 ডিগ্রি হয়, তাহলে দুজনে মিলে হবে কত? 90 ডিগ্রি হবে। এই 50 ডিগ্রি হলে এই 40 ডিগ্রি পাবো। আচ্ছা, এবার দেখো এই যে দুটো ত্রিভুজ আছে না, ত্রিভুজ এপিডি আর ত্রিভুজ এপিসি, এই দুটো ত্রিভুজ সর্বসম হবে। কী করে তোমাদের একটু বলে দিই। দেখো তো আমাদের এখানে এই যে পিডি সমান পিসি হবে। কেন? কারণ দেখো এই যে কেন্দ্রগামী আছে, এই যে আমাদের সিডিটা আছে, এটা ব্যাস নয়, ব্যাস নয় এরকম যে কেন্দ্রগামী লম্ব সরলরেখা আছে ওপিটা, সেই যেটাকে সমাধানিত করবে, তাই আমাদের এখানে পিডি সমান পিসি হবে। তাহলে এই বাহুর সঙ্গে এই বাহু সমান, কোণ দুটো সমান দেখো 90 ডিগ্রি। আর এখানে যদি বলি যে আমাদের এপিটা সাধারণ বাহু, তিনটা শর্ত সমান, তাই দুটো ত্রিভুজ সর্বসম। এবং দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়, তাহলে আমাদের অনুরূপ কোণগুলো কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এই কোণটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা 40 ডিগ্রি হয়ে যাবে। তাই এই দুটো কোণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে আমরা দেখো আমরা সিএডি কোণটা পেয়ে যাবো। 40 ডিগ্রি যোগ করে হয়ে যাবে আমাদের 80 ডিগ্রি। তাহলে আমাদের দেখো অ্যান্সার হয়ে গেছে, দেখো সিএডি আমরা পেয়ে যাবো 40 ডিগ্রি যোগ 40 ডিগ্রি, কোথায় যাবে? 80 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। ওকে, এই ছিল আমাদের 6 নম্বর প্রশ্নটা। এবার আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে। ঠিক আছে, দেখো 7 প্রশ্নটা বলেছে 36 সেমি ও 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করে তো বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা, খুবই ভালো প্রশ্ন। চলো, তো আমরা প্রথমে দুটি বৃত্ত অঙ্কন করব যারা বহিঃস্পর্শ করেছে। তাহলে এই যে আমাদের দেখো দুটি বৃত্ত। আচ্ছা, একটা বৃত্ত বড়, একটা বৃত্ত ছোট হবে। তাহলে আমরা যেটাকে আমরা বড় বৃত্ত করলাম, একটা বৃত্ত আমাদের ছোট হবে, তাই না? ছোট করব, এই যে আমাদের একটা ছোট বৃত্ত আছে। দুই বৃত্ত বহিঃস্পর্শ করেছে এখানে, এবং এখানে কেন্দ্রবিন্দু নিলাম আর এখানে কেন্দ্রবিন্দু নিলাম। কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবি। ওকে, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, যেটা আমরা এখানে দেখো সরল সাধারণ স্পর্শক আমরা তৈরি করলাম। এই দেখো সিডি নাম দিলাম আমরা। এই যে সি বিন্দুতে স্পর্শ করেছে, এখানে ডি বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো এখানে আমাদের ব্যাসার্ধগুলো দেওয়া আছে আমাদের। ওকে, এখানে যদি আমরা পি নাম দিয়ে দিই, তাহলে এপি আর পিবি এগুলো আমাদের দেওয়া আছে প্রশ্নে। এপি হচ্ছে আমাদের কত? এপি হচ্ছে আমাদের 36, এটা বড় বৃত্ত, আর পিবি সেটা ছোটো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 16, এটা হচ্ছে আমাদের 16। তাহলে এবি পেয়ে যাবো আমরা। তাহলে এবি হবে কত? 36 যোগ 16, এটা যোগ করে পেয়ে যাবো কত? পেয়ে যাবো এটা পেয়ে যাবো 52 পেয়ে যাবো। এই যে আমাদের 52। এখন আমরা কী করবো? এই যে এসি যোগ করে দিচ্ছি, এসি আর আমাদের এই যে সিটি, ঠিক আছে? তো এসি সিটি যোগ করলাম। আর আমরা কি করব? এই যে ডি বিন্দু দিয়ে সমান্তর সরলরেখা, এ বি এর সমান্তর সরলরেখা আমরা অঙ্কন করছি। এই যে দেখো, তো এখানে আমরা নাম দিয়ে দেবো এটা আমরা কি নাম দেবো? পিতে এখানে নাম দিয়ে দিয়েছি, তো এটা আমরা নাম দিয়ে দিচ্ছি কিউ। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো, তাহলে এই কোণ এটা আমাদের কি দেবে? 90 ডিগ্রি হবে। এটা আমাদের এই যে আমাদের আছে ডি কিউ সি, এটা সমকোণী ত্রিভুজ আছে। আচ্ছা, আমাদের এখানে সমান্তর সরলরেখা দেখো, এই যে আছে কিউডি আর এবি সমান্তর সরলরেখা, তো এটা আমাদের একটা আয়তক্ষেত্র তৈরি হবে। তাহলে এবির সঙ্গে কিউডি সমান হবে। তাহলে এবি যদি 52 হয়, তাহলে আমরা এখানে কিউডি পেয়ে যাবো কত? 52 পেয়ে যাবো। আচ্ছা, আমরা এখানে দেখো কিউসি বের করবো, যে কিউসি কতটা। দেখো কিউসি আমরা পাবো, লক্ষ্য করো, কিউসি হবে আমাদের এই যে এসি থেকে আমরা এ কিউ বাদ দিয়ে দেবো, এ কিউ। ওকে, আচ্ছা, এসি কিন্তু আমাদের কত? এসি হচ্ছে আমাদের যেটা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমাদের 36 জানি, মাইনাস আর এ কিউ আর এদিকে বিডি কিন্তু সমান, ঠিক আছে? তাহলে এ কিউ জায়গায় আমরা বিডি লিখতে পারবো। 36 মাইনাস আর বিডি হচ্ছে এই যে ছোটো বৃত্তের ব্যাসার্ধ, যেটা 16, এটা যদি বিয়োগ করে নাও, তো বিয়োগ করে পেয়ে যাবা 20 পেয়ে যাবা। তারপরে কিউসি দেখো, এটা আমরা 20 পেয়ে গেলাম, আর কিউডিতে আমরা পেয়ে গেছি 52। তো এই যে আমাদের সিডি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য চেয়েছে। তা সমকোণী ত্রিভুজের আমরা দেখো আমরা এই যে এটা অতিভুজ বাহু কিউডি অতিভুজ পেয়ে গেছি, আর এটা যদি লম্ব ধরে নিই লম্ব পেয়ে গেছি। তাহলে আমাদের এই যে ভূমিটা সিডি, আমরা ভূমি সিডি আমরা বের করতে পারবো সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে। তাহলে আমাদের যেটা সমকোণী ত্রিভুজের ধর্ম, যে অতিভুজ স্কোয়ার মানে কিউডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান কিউসি স্কোয়ার, ঠিক আছে? প্লাস কী হবে? সিডি স্কোয়ার। এখান থেকে যদি আমরা সিডির মানটা বের করতে চাই, সিডি স্কোয়ার, সেটা কোথায় যাবে? সেটা হয়ে যাবে আমাদের এই যে দেখো, তাহলে এটা এই যে কিউডি
কিউডি স্কোয়ার মাইনাস এটা থেকে বিয়োগ হয়ে যাবে মাইনাস কিউসি স্কোয়ার। চলো এবার মানগুলো পুট করে দিই। তাহলে কিউডি, তো কিউডির মান আমরা বের করেছি 52, সেটা হয়ে যাবে আমাদের 52 স্কোয়ার। আর কিউসি মান বের করলাম 20, তো এখানে লিখে দেবো 20 স্কোয়ার। তো চলো আমরা সরল করি। আচ্ছা 52 বর্গ 52 যদি গুণ করো তোমরা পেয়ে যাবা এই যে 2704 পেয়ে যাবা, ঠিক আছে, 2704 এটা পাবা। আর 20 বর্গ তো তোমরা জানো এটা হবে 400, এটা আমাদের 400। আর এই দুটোকে যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে পেয়ে যাবা 2304, 2304 পেয়ে যাবা। ওকে, এখন এই 2304-এর বর্গমূল আমাদের জানতে হবে, ঠিক আছে। চলো আমি বর্গমূলটা তোমাদের একটু করে দেখাচ্ছি, বড় সংখ্যার বর্গমূল কী করে করতে হয়। এই যে আমাদের 2304, ডান দিক থেকে জোড়া জোড়া দিবা। এবার দেখো 23কে নিয়ে কাজ করব আমরা। 5 5 25 বড় হবে, তো 4 4 16, 4 বার নিলাম। আচ্ছা এখানে আমার এখানে একটা টান দিতে হয়, 4-এর ডবল এখানে তোমরা নিয়ে নিবা 8 নিয়ে নিবা। এবার বিয়োগ করে নাও, 6 কত 13, 7 দিলে। আচ্ছা এবার আমাদের এটা ছোটো হয়ে গেল, তাহলে আমরা যে 04 নামিয়ে নেব। এই যে দেখো, এবার এখানে 8 বারে করে নেবা, এই যে 8 বার, মানে 8 বসিয়ে এই যে 88 আছে না এখানে 8 আছে, তাহলে 8-এর পাশে 8 বসিয়ে 8 দিয়ে গুণ করবা। এটা গুণ করে কিন্তু পেয়ে যাবা 704 পেয়ে যাবা, এই যে 704। তাহলে এখানে আমরা 8, তো বর্গমূল কিন্তু আমাদের দেখো এটা হচ্ছে 48, এটা 4 আছে, বর্গমূল কত হয়ে গেছে আমাদের 48। তাহলে দেখো আমাদের যদি এটা সিডি স্কোয়ার যদি এটা হয়, তাহলে আমাদের সিডি কত হবে, তাহলে অতএব সিডি হয়ে যাবে √2304। তাহলে সিডি সমান সমান আমাদের বর্গমূল করলাম, কত করলাম, এটা আমরা 48 করে নিলাম। দেখো আমরা কিন্তু পেয়ে গেছি সিডি, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য যেটা 48। আমাদের এখানে যে এককটা দেখি, আমাদের সেমিতে এককগুলো দেওয়া আছে, তাহলে 48 সেমি, ঠিক আছে। অ্যান্সার কত আমাদের 48 সেমি। তো এই ছিল আমাদের 4-এর 7 নম্বর অঙ্কটা। এবার আমরা চলে যাব 4-এর 8 নম্বর প্রশ্নে। 4-এর 8 নম্বর প্রশ্নটা বলেছি, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 42 সেমি, বৃত্তটির 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার ষষ্ঠিক মান কত হবে বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন, চলো প্রশ্নটা সমাধান করি। আচ্ছা এখানে দেখো আমাদের যেটা করতে হবে, আমরা প্রথমে একটা বৃত্তের ছবি তৈরি করে নিই। ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে আমাদের একটা বৃত্ত, এখানে আমরা কেন্দ্রবিন্দু নিলাম। তো এই যে দেখো আমাদের একটা ব্যাসার্ধ, এদিকে আমরা আরেকটা ব্যাসার্ধ তৈরি করলাম। তাহলে এখানে আমরা কেন্দ্রবিন্দু ও নাম দিয়ে দিলাম। ব্যাসার্ধ হচ্ছে আমাদের যেটা দেওয়া আছে এখানে, এই ব্যাসার্ধ হচ্ছে 42। আর বৃত্তচাপ, আচ্ছা ব্যাসার্ধ আরও ধরে নিলাম, ঠিক আছে। আর ব্যাসার্ধ আর বৃত্তচাপটাকে এস ধরলাম। এখানে আর সমান সমান দেওয়া আছে 42, এখানে এস সমান সমান দেখো বৃত্তটি 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, এই যে বৃত্তচাপটা আমরা এখানে 11 সেমির প্রশ্নে বলে দিয়েছি, ঠিক আছে। এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে সেই কোণের ষষ্ঠিক মানটা বের করতে বলেছে। এই যে কেন্দ্রে আমরা ধরে নিলাম এই কেন্দ্রে কোণটা আমাদের থিতা কোণ উৎপন্ন হয়েছে, এই ব্যাসার্ধ নিয়ে এবং এই বৃত্তচাপ নিয়ে যে কেন্দ্রে কোণটা থিতা। তো এখন দেখো তোমাদের একটা সূত্র জানতে হবে এখানে, ঠিক আছে। এই থিতা এবং ব্যাসার্ধ আর এবং বৃত্তচাপ এস, এই তিনজনকে নিয়ে যে আমাদের সূত্রটা আছে, সেই সূত্রটা হচ্ছে এস সমান সমান আর থিতা, এস সমান সমান আর থিতা, ঠিক আছে। এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। এবার আমরা কি করব, এবার আমরা মানগুলো বসিয়ে দেবো। এস হচ্ছে আমাদের 11 আর হচ্ছে 42, আর এখানে থিতা থেকে আমরা এখান থেকে থিতার মানটা বের করার চেষ্টা করব। তা থিতার মানটা হয়ে যাবে, থিতা সমান কত হবে, থিতা হয়ে যাবে আমাদের এই যে 11/42, 11/42। তাহলে থিতা সমান সমান হবে আমাদের এখানে, দেখো আমরা কী করবো 2 দিয়ে গুণ করি, তাহলে 11 × 2 আর এদিকে 42 × 2, আমরা 2 দিয়ে গুণ করে দিলাম। আমরা পাই নিয়ে আসবো বলে, মানে 22/7, 22/7 নিয়ে আসবো, আর সেখানে তার মানটা পায়ে বসাবো। আর পায়ের মানে 180 ডিগ্রি, ঠিক আছে, ষষ্ঠিক মানে আমরা করব। তো চলো এবার আমরা করছি এই যে থিতা। তাহলে এখানে আমরা দেখো কি করছি, এদিকে তো উপরে 22 হয়ে গেল, আর এখানে 7 আনার জন্য দেখো 42কে 7 × 6 করে দিলাম, এদিকে 2 আছে, ওকে। আচ্ছা আমি এবার এইদিকে নিয়ে চলে আসি, এই জায়গায় উপর দিকে চলে যাই আমরা। তাহলে দেখো তো আমরা এবার থিতা সমান সমান কি লিখতে পারবো, থিতা সমান সমান এই যে 22/7 ইন্টু, আর এদিকে আমাদের 1/6 × 2, আমাদের ভেঙে দিলাম। দেখো এটাকে ভেঙে, এই জায়গাটাকে ভেঙে আমরা এইভাবে তৈরি করে দিলাম, মানে 22/7 পৃথক করলাম, মানে এর মানটা আমরা জানি পাই, 22/7কে পাই ধরা হয়। তো চলো থিতা সমান সমান, থিতা হচ্ছে কোনটা, এটা হচ্ছে আমাদের পাই,
আর এখানে আমাদের কত আছে, এটা হচ্ছে 6 × 2, আমরা এটা গুণ করছি না, আমরা রেখে দিলাম। থিতা সমান সমান পায়ের মান 180 ডিগ্রি। ওকে, পাই সমান সমান 180 ডিগ্রি। পাই হচ্ছে বৃত্তীয় মানে, আর 180 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক মানে। যেহেতু ষষ্ঠিক মান আমাদের বের করতে বলেছে, তার জন্য আমরা পায়ের জায়গায় 180 ডিগ্রি পুট করে দিলাম। আর এখানে আছে 6 × 2, চলো কাটাকাটি করো। 6 × 3 = 18, 30 ডিগ্রি। আর 2 দিয়ে যদি কাটাকাটি করো, তাহলে এটা হবে আমাদের দেখো 15 ডিগ্রি। তা আমরা কিন্তু থিতার মানটা কোণটা কিন্তু পেয়ে গেছি। থিতা কত, 15 ডিগ্রি। এই যে আমাদের বলেছিল দেখো প্রশ্নটা। তাহলে এখানে আমাদের কত হবে অ্যান্সারটা, এটা হবে আমাদের 15 ডিগ্রি। ওকে, যেটা আমাদের কথা বলেছিল যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 42 সেমি হয়, বৃত্তটির 11 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন হবে তার ষষ্ঠিক মানটা আমরা কত পেয়ে গেলাম, 15 ডিগ্রি পেয়ে গেলাম। খুবই ভালো প্রশ্ন। আচ্ছা, 9 নম্বর প্রশ্নটা আমাদের দেখো কী বলছে। 9 নম্বর প্রশ্ন বলছে cos স্কয়ার 50 ডিগ্রি প্লাস cos স্কয়ার থিতা সমান 1 হলে থিতার মানটা বের করতে বলেছে। খুবই ভালো প্রশ্ন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে সমাধানটা। চলো আমরা এখানে সমাধানটা করে দেখাই। তা আমরা প্রথমে এখানে দেখো, আমরা এই যে cos স্কয়ার থিতা আছে না, তো দেখো আমাদের এখানে cos স্কয়ার 50 ডিগ্রি আমরা রেখে দিলাম। ওকে, এটা রেখে দিলাম এখানে। এবার আমরা কি করব দেখো, সমান সমান, আচ্ছা এখানে আমাদের যেটা আছে এটা প্লাস cos স্কয়ার থিতা সমান 1, আচ্ছা সমীকরণটাকে প্রথমে টুকে নিলাম। এবার আমরা কি করব, এই যে আছে এই যে cos স্কয়ার থিতা এটা থাক, আর 1 মাইনাস এটা আমরা নিয়ে আসলাম ডান দিকে, তাহলে cos স্কয়ার 50 ডিগ্রি এভাবে করে দিলাম। আচ্ছা, ইমপ্লাইজ cos স্কয়ার থিতা, আচ্ছা 1 মাইনাস cos স্কয়ার থিতা যদি ধরি, তো এটা আমাদের সাইন হয়ে যাবে। আমাদের এটা সূত্র আছে সাইন স্কয়ার থিতা, সাইন স্কয়ার 50 ডিগ্রি। ওকে, আচ্ছা এখানে যদি আমরা ওই দিকে বর্গ উঠাতে পারবো, তা আমাদের হয়ে যাবে অতএব কত হয়ে যাবে, অতএব cos থিতা সমান সমান হয়ে যাবে সাইন 50 ডিগ্রি, সাইন 50 ডিগ্রি। তাহলে cos থিতা, তো এখানে আমরা দেখো, এখানে আমরা লিখতে পারবো cos 90 ডিগ্রি মাইনাস কত, 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি। আচ্ছা এখানে আমাদের 50 ডিগ্রি করবো, এটাকে 50 ডিগ্রি, মানে cos 90 ডিগ্রি মাইনাস থিতা কত হবে, সাইন থিতা সাইন 50 ডিগ্রি, আবার এটা ফিরে আসবে। ঠিক আছে, এটা আমাদের কিন্তু 50 ডিগ্রি আছে, এই যে 50 ডিগ্রি। আচ্ছা এবার দেখো ওই দিকে আমরা cos যদি ভ্যানিশ করে দিই, তাহলে অতএব থিতার মানটা পেয়ে যাবো। থিতার মান কত পেয়ে যাবো আমরা, এই যে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি। তাহলে থিতা সমান কত পাবো, এটা হয়ে যাবে আমাদের 40 ডিগ্রি। তো থিতার মান পেয়ে গেলাম 40 ডিগ্রি, যার মানটা আমাদের কিন্তু বের করতে বলেছিল যে থিতার মানটা। তো আমাদের অ্যান্সার হয়ে গেছে এটা কত, 40 ডিগ্রি। এই যে আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাবো কত নম্বর প্রশ্নে, আর চলে যাবো আমরা 10 নম্বর প্রশ্নে। আচ্ছা দেখো এখানে 10 প্রশ্নটা কী বলছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে বৃষ্টির জমা জলের আয়তন কত ঘনমিটার হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা একটা জমি আছে, যেটা হচ্ছে 2 হেক্টর জমি, সেখানে বৃষ্টিপাত হয়েছে আর জল জমে গেছে, যার উচ্চতা হয়ে গেছে দেখো 5 সেমি, এটা হচ্ছে উচ্চতা। আর এখানে জমিটা আছে 2 হেক্টর জমি। আচ্ছা 2 হেক্টর জমি কতটা জমি সেটা আমাদের এখানে বের করে নিতে হবে বর্গমিটারে। ওকে, আচ্ছা চলো আমরা আমাদের একটা সূত্র জানতে হবে। এখানে আমাদের যেটা সূত্র জানতে হবে, 1 হেক্টর সমান সমান কত বর্গমিটার। ওকে, এটা আমাদের সূত্রটা জানতে হবে। তো আমরা এখানে লিখব 1 হেক্টর সমান সমান 1 হেক্টর সমান সমান 10,000, এই দেখো 10,000 বর্গ মিটার, এটা কিন্তু আমাদের সূত্র মিটার। ওকে, তাহলে 2 হেক্টর সমান সমান কত হবে, 2 হেক্টর সমান সমান হবে 2 দিয়ে গুণ, তাই 2 দিয়ে গুণ করে এখানে হবে 20,000, তাই তো 20,000 বর্গ মিটার। এই হচ্ছে আমাদের জমিটা, 20,000 বর্গ মিটার জমিটা আছে। আর বৃষ্টিপাত হয়েছে দেখো 5 সেমি উচ্চতা, তাহলে এখানে যে উচ্চতা আছে যে আমাদের আয়তন বের করতে বলেছে, তো উচ্চতা দরকার। তোমাদের বলি যে বর্গমিটার আছে না, এখানে দৈর্ঘ্য প্রস্থ আমাদের আছে, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ এখানেই দেওয়া আছে। আর উচ্চতা যেটা, তাহলে এই যে আমাদের উচ্চতা, এটা বৃষ্টিপাত হয়ে আমাদের জলতল যে উচ্চতা হয়েছে সেটা কত, 5 সেমি, 5 সেমি। এখানে দেখো বর্গ মিটার আছে, তাহলে আমাদের সেমিটাকে মিটার করে নিতে হবে। তাহলে আমরা যেহেতু সেমিকে মিটার করি, তা আমাদের কী করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। এই যে আমরা জানি যে 1 মিটার সমান সমান 100 সেমি, তা সেমিকে মিটার করলে তোমরা 100 দিয়ে ভাগ করবা, কারণ সেমি ছোট মিটার বড়, তুমি ছোট থেকে বড় যাচ্ছ, তো ছোট থেকে বড় হয়ে গেলে ভাগ করতে হয়। আর সেমিমিটারের মধ্যে পার্থক্য 100, তার জন্য 100 দিয়ে ভাগ। তো যখনই তুমি সেমিকে 100 দিয়ে ভাগ করবা, তখন আমাদের যে কী হয়ে যাবে, এটা আমাদের মিটার হয়ে যাবে। ওকে, আচ্ছা তো এবার দেখো
এটা উচ্চতা পেয়ে গেলাম। আর দৈর্ঘ্য প্রস্থ কিন্তু এখানেই আছে। তাই যে জল তলের যে আয়তন, তাই না, এই যে আমাদের জল জমেছে, বৃষ্টি জমা জলের যে আমাদের আয়তনটা বের করতে বলেছে কত ঘনমিটার, এখন কিন্তু আমাদের বেরিয়ে আসবে অ্যান্সারটা। তো এবার আমরা দেখো কী লিখবো, আমরা লিখবো দেখো আমরা এখানে লিখবো অতএব এই যে আমাদের জলের যে আয়তন, যেটা আমাদের জলে জমা হয়ে যাবে না জলতলটা, সেই জলের আয়তনটা হবে আয়তন সমান সমান, মানে এটা হচ্ছে আয়তঘন তৈরি হচ্ছে আমাদের একটা জমি আছে, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, সেটা হচ্ছে আয়তঘন। আয়তঘনের আয়তনের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো দৈর্ঘ্য প্রস্থ তো আমাদের দেওয়া আছে এই যে আমাদের এত বর্গমিটার, এই যে জমিটা, তো দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে এই যে আমাদের 20,000 বর্গমিটার, এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। উচ্চতা আমরা যেটা পেলাম এই যে 5/100 এত ঘনমিটার, তো এটা সরল করে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। আচ্ছা, এখানে দুটো শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 10, আর এখানে আমাদের দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দেবো। এই যে 1000 ঘনমিটার, এই যে আমাদের জলতল যে আমাদের উচ্চতা হবে, জলের আয়তনটা কত হবে, সেই জলের আয়তনটা হবে 1000 ঘনমিটার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। দেখো আমাদের এখানে 11 নম্বর প্রশ্নটা বলেছে, একটি অর্ধগোলকের আয়তন দেওয়া আছে ভি, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে এস, আর ভূমির ব্যাস দেওয়া আছে ডি, হলে এস ডি বাই ভি এর মানটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তো আমাদের এখানে অর্ধ যে গোলক আছে, অর্ধগোলকের সূত্রগুলো কিন্তু জানতে হবে। অর্ধগোলক তোমাদের বলি, এখানে অর্ধগোলকের যদি ছবিটা তোমাদের দেখাই, তো এই যে আমাদের বাটি, তাহলে আমি উল্টো বাটি তৈরি করলাম, এই যে এটা হচ্ছে আমাদের অর্ধগোলক। তো অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ যদি আর হয়ে যায়, তাহলে দেখো আমাদের যে অর্ধগোলকের আয়তনের সূত্র কী হয়, তাই না। দেখো সমগ্র যে গোলক, সমগ্র গোলকের যে আয়তনের সূত্র সেটা হয় 4/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের আয়তনটা কত হবে, অর্ধগোলকের আয়তনটা হবে আমাদের এই যে 2/3, অর্ধেক হয়ে যাবে, 4 এর অর্ধেক 2/3 পাই আর কিউব। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধগোলকের আয়তন। তো আমাদের ভি এর মান যেটা, ভি এর মান পেয়ে গেলাম 2/3 পাই আর কিউব, আর হচ্ছে এখানে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, তো আমরা যদি সম্পূর্ণ যদি বলি, সম্পূর্ণ সমগ্র তল যেটা ফুটবলটা আছে, তার সমগ্র তলের ক্ষেত্রফল কি, তার সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পুরো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র 4πr²। তা অর্ধগোলকের কত হবে, দেখো অর্ধগোলকে যেটা হবে সমগ্র তলটা, সেটা আমাদের কিন্তু জানতে হবে এখানে। ঠিক আছে, তো অর্ধগোলকের এই যে বক্রতলটা আছে, তাহলে এর অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত 2πr², এই তলটা। আর এই যে একটা তল আছে আবার সমকক্ষ বলতে এই তলটা, বক্রতলটা এবং সমতলটা কিন্তু একটা বৃত্তের আকার আছে। তো এই যে বৃত্ত আছে, বৃত্তের ক্ষেত্রফল শুধু কি জানি আমরা πr², এবং πr² আর এই বক্রতলটা হচ্ছে 2πr², দুটো মিলে কত হয়ে যাবে আমাদের, তো দুটো মিলে মোট হয়ে যাবে আমাদের 3πr²। তাহলে আমরা পেয়ে গেলাম অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, যেটা এস বলে দিয়েছে, তাহলে এস এর মানটা কত হয়ে যাবে 3πr²। ওকে, ভি এর মান পেয়ে গেলাম, এস এর মান পেয়ে গেলাম। এবার ভূমির ব্যাস ডি বলেছে, তো ডি এর মানও পেয়ে যাবো আমরা। ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ভূমির ব্যাসটা কত হবে 2r হয়ে যাবে, তাহলে ডি হয়ে গেল আমাদের 2r। দেখো তিনজনের মান পেয়ে গেছি। এবার যে আমাদের মানটা বের করতে বলেছে, কার মানটা, এই যে এস ডি বাই ভি। এখন আমরা সহজে মানটা বের করে নেব, তাহলে এস ডি বাই ভি। চলো মানগুলো আমরা পুট করে দিই। এস এর মান পেলাম আমরা কত 3πr², আর ডি এর মান হচ্ছে 2r, আর নিচে আছে ভি এর মান কত, ভি এর মান পেয়েছি 2/3 পাই, এই যে 2/3 পাই আর কিউব। ওকে, এবার এটা আমাদের সলভ করে কি চলে আসবে, আমাদের অ্যান্সার চলে আসবে। চলো আমরা অ্যান্সারটা আমরা বের করে নিই। দেখো আমাদের এখানে কিছু কাটাকাটি যাচ্ছে, আমরা যদি কাটাকাটি করে দিই, কাটাকাটি যাচ্ছে আমাদের এখানে। দেখো r² আর কিউব, এই যে r² আর আছে, তো আর কিউব পেয়ে যাবে এটা, এখানে আর কিউব কেটে গেল, পাই কেটে দিলাম আমরা। আর এখানে আমরা কাটাকাটি করতে পারবো। দেখো তো উপরে যদি দেখি, উপরে আমাদের 3 × 2, আর নিচের যে আছে 2/3 আমাদের হয়ে গেল, এটাকে উল্টে দিব, এটা হয়ে যাবে আমাদের 3/2। 2 দিয়ে কেটে দিলাম, তো 2 দিয়ে কেটে গেল আমাদের, তা আমাদের হয়ে গেল কত, দেখো 3 আর 3 রয়ে গেল আমার। 3 আর 3 যদি আমরা গুণ করে দিই, আমরা কত পেয়ে যাবো, আমরা 9 পেয়ে যাবো। ঠিক আছে, তা দেখো এই যে মানটা আমরা পেয়ে গেলাম 9। এই যে বলেছিল এস ডি বাই ভি এর মানটা কত, এটা হচ্ছে 9, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা আমাদের এবার আছে শেষ প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটা। তো চলো শেষের প্রশ্নটা দেখে নিই কী বলছে। 14 জন ছাত্রের প্রাপ্ত নম্বরগুলো আমাদের দেওয়া আছে এখানে,
এবার প্রাপ্ত নম্বরে মধ্যমা নির্ণয় করতে বলেছে। এই যে তথ্যগুলো দেওয়া আছে না, এখান থেকে মধ্যমা আমাদের বের করতে হবে। আচ্ছা, মধ্যমা বের করার জন্য আমাদের তথ্যগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো না থাকে, মানে ছোট থেকে বড় সাজানো না থাকে, তাহলে আমাদের কিন্তু সাজিয়ে নিতে হবে আগে ছোট থেকে বড়, তারপর আমরা মধ্যমা নির্ণয় করতে পারবো। আর মানগুলো দেখো তো, এখানে যে মানগুলো দেওয়া আছে, এই মানগুলোকে আমরা কি করব, ছোট থেকে বড় আকারে সাজাবো। দেখো আমাদের প্রথমে দেখতে হবে যে ছোট মানটা কি আছে। সবচেয়ে ছোট মানটা আমরা দেখতে পাচ্ছি যে 42 আছে, ঠিক আছে। তো আগে আমরা 42 লিখছি, ওকে। তো এই যে আমাদের 42, এই যে 42টা হয়ে গেছে কমপ্লিট। এবার কি আছে ছোট, তারপরে কিন্তু আমরা 45 পাবো, যে 45, আর একটা 45 আছে, দুটো 45 আছে। তাহলে আমরা 42 নিলাম, 45 নিলাম, 45 নিলাম, গেল। তারপরে কি আছে দেখো, তারপরে 50 পাবো, এই যে 50 আছে, 50, তারপরে আছে 51, এই যে 51, 51, তারপরে আমরা 52 আছে, 52, তারপরে আমরা পেয়ে যাবো দেখো 52-এর পর আমরা 54 দেখতে পাচ্ছি, এই যে এখানে 54 আছে, এই জায়গায় 54, 54-এর পর আমরা নিব 55, এই যে আমাদের আছে 55, এখানে আছে 55, 55 পর আছে আমাদের দেখো কি আছে আমাদের 56, এই যে আমাদের আছে 56টা, তো আমরা এখানে নিয়ে নেব 56। আচ্ছা, 56-এর পর আমরা বড় দেখতে পাচ্ছি কাকে, 56-এর পর আমরা দেখতে পাচ্ছি এই যে 58 বড় আছে, তো এখানে আমরা নিয়ে নেব 58, ওকে। এবার 58-এর পর দেখতে পাচ্ছি আমাদের বড় কি আছে, এই যে 59, তো আমরা লিখে নেব 59, ওকে। তারপরে 59-এর পর বড় আছে আমাদের এই যে 60, আমরা নিয়ে নেব এখানে 60-এর পর বড় কে আছে, 60-এর পর বড় আছে আমাদের আর মানে একটাই বাঁচলো, আর তো নাই কি হয়ে যায় দেখো 64 বেঁচে আছে, না আর একজন আছে আমাদের 64-এর আগে আছে 62 আছে, দেখো 62, তারপর 64, এই যে দেখো এই সংখ্যাগুলো নিয়ে নিয়েছি আমরা, দেখো মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি, মানে ছোট থেকে বড় আকারে সাজানো গেছে। এইভাবে কিন্তু আগে তৈরি করে নিতে হবে, তারপর আমরা সহজে মধ্যমা বের করে নেব। তো দেখো আমরা মধ্যমা কীভাবে সহজে বের করে দিচ্ছি। তাহলে আমাদের সংখ্যাগুলো গুণে নাও, কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা সংখ্যা আছে, তাই না। তাহলে 14টা সংখ্যা আছে জোড় সংখ্যা, তাহলে আমাদের দেখো মধ্যে দুজন থাকবে। আচ্ছা দেখো আমাদের বুদ্ধি তোমাদের বলে দিচ্ছি যে এদিক থেকে একজন কাটো, 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 এদিক থেকে কাটো, এদিক থেকে কাটো, এদিক থেকে কাটো, এদিক থেকে কাটো। তাহলে দেখো আমাদের যে মধ্যে থেকে গেলো কজন, দুজন, এই যে দেখো। তাহলে আমাদের যে মধ্যমা যেটা বেরোবে না, সেটা মধ্যমা পাওয়ার যে অ্যান্সারটা হবে, যে দুজন থেকে গেলো তাদেরকে যোগ করে নিবা আর 2 দিয়ে ভাগ করে নেবা, তাহলে এদের সরলটাই হবে আমাদের মধ্যমা। এবার যোগ করো, এটা যোগ করে তোমরা পেয়ে যাবো পরে 54 আর 55 যোগ করবো 109 পাবা, 109 2, এবার 2 দিয়ে যদি ভাগ করে দাও এটা পেয়ে যাবা 54.5 পেয়ে যাবো, তাই না। 2 5 10, 2 4 8, আর 1 থেকে গেলো 10 মিনিটের জন্য 2 5 10, তাই 54.5, এটা কিন্তু আমাদের অ্যান্সার, ঠিক আছে। এই যে আমাদের অ্যান্সারটা মধ্যমা, আমরা অ্যান্সারটা লিখে দিই, এটা পেয়ে গেলাম 54.5। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো, 1 থেকে 4 অবধি আমরা করে দিলাম তোমাদের। তো 3 নম্বর স্কুল যেটা ছিল মডেল সেট, 3 নম্বর মডেল সেটে দেওয়া হয়ে গেছে, 4 নম্বর মডেল সেটটা তাড়াতাড়ি চলে আসবে। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো, কোনো চিন্তা নাই, প্রত্যেকটা ক্লাস তোমরা ভালো করে পেয়ে যাবা। তোমাদের শুধু কী করতে হবে, ভিডিওগুলোতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।